কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। 2022 সালে ওই কুশারিয়া গ্রামের একটি পরিবার তাদের একটি জায়গায় পুকুর খননের সিদ্ধান্ত নেন। মূলত তারা নতুন করে ঘরবাড়ি তৈরি করার জন্য পুকুর খনন করতে চান। কারণ হলো, পুকুর খনন করলে সেখান থেকে উত্তোলিত মাটি দিয়ে তারা ঘরের মেঝে বা আমরা যেটাকে ডোয়া বলি গ্রামের ভাষায়, সেটি বাধাই করতে পারবেন। আর অনেক জায়গায় এরকমটা থাকে, ঘর উঁচু করে তৈরি করার জন্য পাশে একটি পুকুর খনন করা হয় এবং পুকুরের মাটি দিয়ে ঘরের মেঝে উঁচু করা হয়, যাতে দেখা যাচ্ছে যে বন্যা, বর্ষা এই সমস্ত কারণে ঘরে পানি না ওঠে। ওই জায়গাটি ওনাদের বেশ অনেকদিন ধরে পড়েছিল। ওটার আশেপাশে কৃষিকাজ হয়, কিন্তু ওখানে ঘরবাড়ি তৈরি করা বা পুকুর খনন করার পরিকল্পনা অনেকদিন যাবতই ওনাদের ছিল না। ওনাদের আর্থিক অবস্থা ভালো ছিল। ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গাটাতে তারা ঘর তৈরি করবেন এবং পাশে একটি পুকুর খনন করবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওনারা কাজ শুরু করেন। দূর থেকে একটি এক্সক্যাভেটর, যেটাকে গ্রামের ভাষায় বা আমরা সাধারণত এই মেশিনটাকে ভেকুম মেশিন বলে চিনি, আমরা দেখি পুকুর খনন থেকে শুরু করে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে এই ভেকুম মেশিনগুলো ব্যবহৃত হচ্ছে। তো উনি বা ওনারা মানে দুই ভাই, তো ওনারা এই ভেকু যিনি মালিক তার সাথে যোগাযোগ করে সেই ভেকু মেশিন ওখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে কাজ শুরু হয়ে যায়। প্রথম দিন কাজ হয়, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় দিন যখন ভেকুর ড্রাইভার কাজ করছিল, তখন কাজ করতে করতে হঠাৎ করে দূর থেকে মানুষ দেখছে যে উনি যে ভেকুর মধ্যে যে বসে আছেন, আপনারা দেখেছেন ভেকুর ড্রাইভার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে থাকেন, তো মনে হচ্ছে উনি ছটফট করছে। অনেক সময় মানুষের খিচুড়ি হলে যেরকম হয় ছটফট করতে থাকে, ঠিক তেমন ওর মধ্যে বসে ছটফট করছে। মানুষ কিভাবে বুঝতে পারলো? হঠাৎ করে ভেকুর সামনের অংশ খুব এলোপাথারি নড়াচড়া শুরু করে। তখন মানুষ চিন্তা করে, কি ব্যাপার, ভেকু এভাবে নড়াচড়া করছে কেন, এলোমেলো এদিক ওদিক ঘোরাফেরা করছে। তখন ওনারা ভালো করে দূর থেকে খেয়াল করে দেখেন, ভেতরে ভেকুর ড্রাইভার হাতে যে হুইলটা ছিল, ওই হুইলটি এলোমেলো ভাবে নড়াচড়া করছে এবং ছটফট করছে। এই কারণে মূলত ভেকুটা অস্থিরভাবে নড়াচড়া করছিল। লোকজন দৌড়ে সেখানে যান, একজন ভেতরে ঢোকেন, ভেতরে ঢুকে ওই ভেকুটি মোটামুটি একটু স্থির করেন, কারণ ওর হাত থেকে হুইলটা সরিয়ে ফেলেন আর কি, যে গিয়ার যেটা বলে আমরা যেটা দেখি আর কি, ফলে ভেকুটা স্থিতিশীল হয়। তখন আরো লোকজন এসে ওনাকে ওখান থেকে বের করে, অজ্ঞান অবস্থায় বের করে। তারপর ওনার মাথায় টাথায় পানি দেওয়া হয় এবং যখন একটু ভালো হয় তখন ওনাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা ভাই, কি হলো, হঠাৎ করে এরকম হলো কেন, আপনি কি অসুস্থ হয়ে গিয়েছিলেন? উনি বলে যে, না ভাই, আমি তো আসলে অসুস্থ হই নাই, আমি এমন এক ভয়ঙ্কর জিনিস দেখছি যার কারণে আমার আর সেন্স ছিল না, কি হয়েছে আমি বলতে পারি না। বলে, কি দেখেছেন? বলে, কি যে দেখেছেন বলতে পারবো না, খুবই ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি, এমন জিনিস দেখে আসলে কেউ সহ্য করতে পারবে না। বলে, আমি আর কাজ করবো না, আমি ভেকু নিয়ে চলে যাব, আমার পক্ষে কাজ করা সম্ভব নয়, আমি মালিককে জানিয়ে দিচ্ছি, মালিক যদি ভেকু চালাতে চায় অন্য কোন ড্রাইভার দিয়ে চালাতে পারে, কিন্তু আমি চলে যাব এখান থেকে। তো উনি মালিকের সাথে কথা বলেন, উনি ভেকু কাজ শেষ করে উনি চলে যান আর কি। মানে উনি আর ওনার যেই দায়িত্ব ছিল উনি দায়িত্ব পালন করবে না, ভেকুর সাথে তার সম্পর্ক শেষ, তিনি চলে যান, কারণ উনি সাফ সাফ জানিয়ে দেন উনি কাজ করতে পারবেন না। কিন্তু উনি গ্রামের মানুষদেরকে কিন্তু আরো একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে উনি যেদিন এই ভেকু নিয়ে রওনা দেন, ওই মানে যেদিন রওনা দিয়েছেন ওই রাতে উনি স্বপ্ন দেখেছিলেন যে কোন একজন ব্যক্তি এসে, তার চেহারা ঠিক ভালো বোঝা যাচ্ছে না, তাকে বলে যে, তুই যেখানে যাচ্ছিস ওই জায়গাটাতে কিন্তু আমরা থাকি, অনেকদিন ধরে আছি, আমাদের থাকার জায়গাটা নষ্ট করিস না, অনুরোধ রইল তোদের কাছে। তো উনি স্বপ্নের মধ্যে এটা দেখেছেন, এটা তো আসলে ওইভাবে গুরুত্ব দেননি, কারণ তার কাজই এটা, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন খনন কাজ করা। তো উনি এটা আসলে পাত্তা দেননি, উনি আসেন, কাজ শুরু করেন। দ্বিতীয় দিনে মূলত এই ঘটনাটি ঘটে। কিন্তু প্রথম দিন যেহেতু কাজ করেছিলেন, এবং আমরা তো জানি যে এই এক্সক্যাভেটর বা ভেকু মেশিনগুলো কিন্তু অনেক কর্মক্ষম মেশিন, ওরা একদিনে কিন্তু অনেক কাজ করতে পারে। মানে একটা মেশিন দিয়ে একটি পুকুরের মোটামুটি বেশ বড় একটা অংশ কিন্তু খনন করে ফেলা যায় যদি ড্রাইভার দক্ষ হয়, আর ওই ড্রাইভারটা আবার দক্ষ ছিল, যার কারণে পুকুর কিন্তু বেশ খনন হয়ে গিয়েছিল প্রথম দিনেই। আর মাটিটা নরম ছিল, আর মাটি নরম থাকার কারণে নিচের অংশে আবার পানি উঠতে খুব বেশি সমস্যা হয়নি। ওদিকে কি হয় যে ওই বাড়ির যারা মালিক, মানে জায়গার মালিক যারা, দুই ভাই, এর মধ্যে এক ভাইয়ের বয়স 35 থেকে 40 বছর, আর এক ভাইয়ের বয়স কম, 25-26 বছর এরকম আর কি, আমাকে যেভাবে বলেছেন সজীব ভাই। তো এই দুই ভাই ওই মাঠে কাজ করতে চায়।
ওনারাই মূলত ওই জায়গার মালিক, ওনারাই ভেকু নিয়ে এসেছিলেন আর কি। তো কাজ করতে যায়, তো কাজ করতে যাওয়ার পরে ওনাদেরকে না আর পাওয়া যাচ্ছে না। নর্মালি ওনারা আসলে ওই মাঠে কাজ করতে আসেন না, কিন্তু ওনারা ওনাদের দুজন ওয়াইফের কাছে বলে এসেছিলেন যে আমরা দুপুরের মধ্যে ফেরত আসবো, মানে দুপুরে এসে বাসায় খাওয়া দাওয়া করবো। এখন ওনাদের ওয়াইফরা তো বসে আছে যে কি ব্যাপার, এখনো আসলো না, একসাথে খাবে। তো এক ভাইয়ের ওয়াইফ আর এক ভাইয়ের ওয়াইফের কাছে গিয়ে বলে যে কোনো খোঁজ খবর জানো, আসে নাই তো। তখন তারা বলে যে ঠিক আছে চলো তো যাই মাঠে, তো কাছেই তো, যাই ওখানে। তো ওখানে গিয়ে তাদেরকে আর কোথাও খুঁজে পায় না। তো খুঁজতে থাকে আশেপাশে, কাউকে জিজ্ঞেস করে, বলে না তারা তো তাদের দুজনকে দেখেনি। ওরা আবার কি মনে করে ওই পুকুরের দিকটাতে যায়, ওই অসমাপ্ত পুকুরের দিকে। ওই অসমাপ্ত পুকুরের দিকে যখন যায়, মানে একদম পুকুরের পাড়ে চলে আসে, তখন পুকুরের এক কিনারায় এলোমেলো ভাবে দুজোড়া স্যান্ডেল পরে থাকতে দেখে, এবং তারা দেখেই সেটা চিনতে পারে যে এটি তাদের হাজবেন্ডের স্যান্ডেল, মানে ওই দুই ভাইয়ের স্যান্ডেল এলোমেলো ভাবে দুদিকে পড়ে আছে। তারা তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করে যে তাদের হাজবেন্ড এই পুকুরের মধ্যে পড়ে গেছে। লোকজন চলে আসে, তখন কিন্তু বিকেল হয়ে গেছে আর কি। লোকজন চলে আসে, লোকজন আসার পরে ওখানে ওই পুকুরের মধ্যে কেউ নামার সাহস পাচ্ছে না, কারণ কয়েকদিন আগেই ওই ভেকুর ড্রাইভারের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে, যেটা কিন্তু অনেকেই জানতো। এখন ওই পুকুরের মধ্যে ওই দুই ভাই পড়ে গিয়েছে কিনা এটি তো কেউ নিশ্চিত হতে পারছে না। তখন গ্রামের কিছু পদ্ধতি তারা অ্যাপ্লাই করে। সেটা হলো ওই একটা দড়ির সাথে বাঁশ জাতীয় কিছু বেঁধে ওই পানির মধ্যে ফেলে দেয়, মানে ভারী একটা জিনিস, ওটা পানির মধ্যে পড়ে ডুবে যায়। তখন এক পাশ থেকে টানতে থাকলে ওই নিচে যদি কিছু পড়ে থাকে সেটা ওখানে বেঁধে যায়। তখন ওই টান দিলে বোঝা যায় যে এটা আসলে কি, মানে ভারী কিছু, কোনো মানুষ বা অনেক ভারী কিছু থাকলে সেটা ওখানে বেঁধে দিলে ওরা ওখানে শনাক্ত করে যে এই জায়গাটাতে আছে আর কি। তো এইভাবে গ্রামের লোকজন ওইভাবে শনাক্ত করে যে হ্যাঁ আসলে এখানে মানুষের মতো কিছু একটা পড়ে আছে পানির মধ্যে। তারা ওই জায়গাটা শনাক্ত করে যে কোন জায়গাটাতে আছে, এবং ওখানে দুইজনেরই উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, যে মনে হচ্ছে একজন না দুজন আছে। এখন কথা হলো ওই দুই ভাই কিন্তু সাঁতার জানতো, আর যেখানে পুকুরটা খনন করা হয়েছে সেই খননটা কিন্তু খুব বেশি হয়নি, অল্প, একদিনে কতটুকুই মানে খনন করা যায় ভেকু দিয়ে, সেটা আপনারা বুঝতে পারেন। কিন্তু যেহেতু ওই জায়গাটাতে খুব দ্রুত পানি উঠে গিয়েছিল, এই কারণে ওই পানির মধ্যে কেউ ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে না গেলেও ওই দুই ভাই ওখানে ডুবে গিয়েছিল। এখন মানুষজন বলা করছে দুই ভাই তো সাঁতার জানতো, এতটুকু পানিতে কিভাবে ডুবে গেল। আর যেহেতু নতুন পুকুর, পানিটা একটু ঘোলা ঘোলা হয়, যার কারণে শনাক্ত করা যাচ্ছিল না, আর মানুষ ভয়ে ওই পুকুরের মধ্যে নামছিল না। তখন কি হয়, একজন সাহসী মানুষ ওই গ্রামের, সে বলে যে আমি নামবো, আমি এই পুকুরের মধ্যে নামবো, আমি এই দুইজনকে টেনে তুলবো। আশেপাশে কিন্তু অনেক মানুষ দাঁড়ানো, ওদিকে তো ওই দুই ভাইয়ের স্ত্রী কান্নাকাটি করছে, অন্য মহিলারা এসে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। ওই লোক কি করে, পুকুরের মধ্যে নেমে যায়, নেমে ওইখানে যে ওই যে দুই ভাইয়ের যে লাশ শনাক্ত করে যেখানে, ওখানে সে যায় এবং ডুব দিয়ে মানে সে দেখে, যতটুকু বুঝতে পারে আর কি, পানি তো ঘোলা ঘোলা ছিল, এবং উঠে বলে এই আমি দুইজনের লাশ পেয়েছি, আমি চেষ্টা করছি ওদেরকে উঠানোর জন্য। এই কথা বলতে বলতে হঠাৎ করে সবাই দেখে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে, এবং সে ওই ব্যক্তি আবার চিৎকার করে বলছে এই আমাকে টেনে তোল, আমাকে কি জন্য ধরে নিয়ে গেল পানির নিচে। এবং সবাই দেখছিল যে সত্যি উনি মনে হচ্ছে যে পানির নিচে চলে যাচ্ছে, আর উনি তো চিৎকার চেঁচামেচি করছে, কি ওই দুই ভাইয়ের লাশ উঠাবে, তার নিজের জীবন নিয়ে টানাটানি। তখন লোকজন কি করে, আশপাশ থেকে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু উনি তো পুকুরের ভিতরে, হাত বাড়িয়ে দিতে লাভ নেই। ওই যে দড়িগুলো ফেলে দেয়, তখন উনি দড়ি টেনে ধরে। আশেপাশে আরো কিছু মানুষ সাহস করে যখন অনেকে মানে পুকুরের ভিতর ঝাঁপ দেয়, তখন কিন্তু আর তাকে নিয়ে যেতে পারে না। আর তখন ওই যে ওই দুই ভাইয়ের বডি উদ্ধার করা হয়। কিন্তু এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হলো ওই যে ব্যক্তিটি, ওই ব্যক্তি যখন ডুব দিয়েছিলেন, ডুব দেওয়ার পরে উনি ওই দুই ভাইয়ের বডি দেখেছিলেন, কিন্তু উনি ওই মানে বডির পায়ের অংশ দেখছেন, কিন্তু মাথার অংশ দেখতে পাচ্ছিলেন না। এই কারণে বলেছিলেন যে তাদের দুইজনের বডি পাওয়া গেছে। কিন্তু মানুষ যখন পরবর্তীতে নেমেছিল, তারা কিন্তু ওই পানির মধ্যে মানে বেশ ওই কাদার মধ্যে অনেকটা অংশ, শরীরের অনেক অংশ পুরো মানে গাঢ় অবস্থায় পেয়েছিল। তার মানে হচ্ছে কোমর থেকে পায়ের অংশ পানির উপরের দিকে ছিল, এবং ওই অংশটা মানে তার নিচের অংশটা মানে কাদার মধ্যে ঢুকানো ছিল দুই ভাইয়েরই। তো এই ডেড বডি উদ্ধার করতে অনেক কষ্ট করতে হয়েছে, মানে টেনে বের করা যায় না, অনেক কষ্ট করে বেশ অনেকগুলো মানুষ মিলে এই ডেড বডি উদ্ধার করেছে। যখন তারা নেমেছে তখন আর কোনো সমস্যা হয়নি, তো তাদেরকে আর কোনো সমস্যা পোহাতে হয়নি। কিন্তু ওই ডেড বডি তারা উদ্ধার করে নিয়ে আসার পরে সারা গ্রামের শোকের ছায়া নেমে আসে যে কি হচ্ছে এখানে। এর মধ্যে কি হয়, কয়েকদিন পর ওই দুই ভাইয়ের ওয়াইফ
তারা একটা স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে যে কেউ একজন এসে বলছে, তোদের স্বামীদেরকে শুরুতেই বলেছিলাম যে এই জায়গাতে আমরা থাকি বহুদিন ধরে, এখানে পুকুর খনন করা যাবে না, এটা যেমন আছে তেমনই থাক। কিন্তু তোদের স্বামীরা কথা শুনলো না, তারা ভেকু নিয়ে আসলো। ভেকুর ড্রাইভারকে বললাম, সেও শুনলো না। তারপরে তাকে ভয় দেখাতে বাধ্য হইলাম, তারপর সে গেল। মনে করেছিলাম বড়টারে নিয়ে যাব, কিন্তু সুযোগ পেলাম ছোটটাকে। ছোটটা দেখি ওই পুকুরের কাছে চলে আসছে, তখন ওকে ধরে দিলাম টান, ও পড়ে গেল পুকুরের মধ্যে। এরপরে দেখি বড়টাও চলে আসছে, সুযোগ এটাও পেয়ে গেলাম, বড়টাকেও নিয়ে নিলাম। ওদেরকে অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু ওরা আমাদের কথা শোনেনি, আমাদের বাসস্থান নষ্ট করতে চেয়েছিল এবং অনেকটা নষ্ট করেও ফেলেছে। তাই তোদের মাধ্যম দিয়ে গ্রামের সকলকে সতর্ক করে দিতে চাই, এখানে আমরা থাকবো, কেউ এখানে এসে যেন কোনো ডিস্টার্ব না করে। তো এই দুই ভাইয়ের ওয়াইফের মাধ্যম দিয়ে পরবর্তীতে গ্রামবাসী জানতে পারে কিভাবে এই দুই ভাই পানিতে পড়ে গিয়েছিল, কিভাবে তারা মৃত্যুবরণ করেছে। মূলত এই দুই ভাই কিন্তু স্বপ্নে আগেই দেখেছিল যে কেউ বলছে যে এখানে এই পুকুর খনন করা যাবে না, এই জায়গাটা যেমন আছে তেমনই থাক। কিন্তু তারা এটা পাত্তাও দেয়নি, তারা ওই ভেকু মেশিন নিয়ে এসেছিল, যার ফলশ্রুতিতে এই পুরো ঘটনাগুলো ঘটেছে। তারা যদি এই বিষয়টা আমলে নিত তাহলে হয়তো এই সমস্যাটি হতো না। এটি কুশারিয়া গ্রামে ঘটেছিল এবং যেই ঘটনার সাক্ষী অনেকেই আছেন বলে আমাদেরকে সজীব ভাই জানিয়েছেন। ওখানে আরো যে কবিরাজ আছে তাদের সাথেও কথা বলেছে গ্রামবাসী। তো ওই কবিরাজরা ওখানে এসে কিন্তু মানে তারা বলেছে যে এখানে খুব ভয়ঙ্কর জিনেরা থাকে, যার কারণে এই জায়গাতে অন্য কেউ আসুক এটা কেউ চায় না। আর এখানে অনেকগুলো জিন বা জিনের শক্তিশালী জিনের পরিবাররাও বসবাস করে, যার ফলে এইখানে নতুন করে কোনো কিছু করা সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, যখন ওই মানুষগুলো ওই পুকুর পাড়ে জড়ো হয়েছিল ডেড বডি করার জন্য, উদ্ধার করার জন্য বা এরকম চিৎকার চেঁচামেচি শুনে, তখন ওই গ্রামে কিন্তু অনেক কবিরাজ আছে। তো ওই কবিরাজরাই কিন্তু যে ব্যক্তি নেমেছিল তাকে দোয়া দুরুদ পড়ে শরীর বন্ধ করে নামিয়েছিল, কিন্তু সেও কিন্তু বিপদে পড়ে গিয়ে। তো যাই হোক, অনেক সময় মানুষ যখন এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় তখন বুঝতে হবে এই জিনগুলো অনেক শক্তিশালী, এবং যতদূর সম্ভব ওই জিনদের কথা মেনে নিয়ে ওই কাজটা বন্ধ রাখতে হবে। তাহলেই আমরা নিজেদেরকে, আমাদের পরিবার পরিজনকে এবং আশেপাশের মানুষদেরকেও নিরাপদ রাখতে পারবো। কারণ হচ্ছে যে আমরা যদি কোথাও দীর্ঘদিন ধরে থাকি সেই জায়গার প্রতি কিন্তু একটা মায়া চাই, এটাই স্বাভাবিক। আর জিনেরাও যদি শত শত বছর ধরে এক জায়গায় থাকে, তো সেই জায়গাতে যদি কোনো কিছু করা হয় যেটার মাধ্যম দিয়ে তাদের বাসস্থান নষ্ট হয়ে যাবে, বা দীর্ঘদিন ধরে যেই জায়গাতে তারা আছে সেখানেও তাদের একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছে, সেখান থেকে তাদেরকে উৎখাত করা হবে বা থাকতে পারবে না, তখন কিন্তু তারা চেষ্টা করে যে সেই কাজকে প্রতিহত করার জন্য। মানুষও যেমন করে তারাও করে, তবে তাদের করাটা অনেক ভিন্ন রকমের। তারা তো মানুষ না, তারা তো জিন, তারা অনেক এগ্রেসিভ স্বভাবের, যার কারণে তাদের প্রতিশোধ পরায়ণতাটাও অনেক মারাত্মক হয়। তাই প্রিয় লিসেনার্স, অনেক ঘটনা এই রিলেটেড আমি বলেছি, এখনো বলছি, কেউ স্বপ্নে যদি এই ধরনের কোনো ইনস্ট্রাকশন পান চেষ্টা করতে হবে সেটা অবশ্যই অবশ্যই মেনে নেয়ার চেষ্টা করতে হবে। এই কারণে বলছি কারণ হয়তো মানুষেরও একটা লিমিটেশন থাকে, আপনি চেষ্টা করছেন সেটা করার জন্য কিন্তু হয়ে উঠছে না, এমনও হতে পারে। এই কারণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে বিষয়টা কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান করা যায়। প্রয়োজন ওই জিনদের সাথে কারো মাধ্যম দিয়ে কমিউনিকেট করে তারা কি চায়, শরীয়ত সম্মতভাবে তাদেরকে কিভাবে খুশি করে এই কাজটা সমাধান করা যায়, প্রয়োজনে সেই ব্যবস্থা নিতে হবে, তাতেই মঙ্গল আমি মনে করি। আর যদি ব্যতিক্রমী কিছু করা হয় তাহলে জিনরাও ক্ষিপ্ত হবে এবং পরবর্তীতে পরিবার পরিজনদেরকেও ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর যেটা বলছিলাম যে এখানে অন্যরকম যে ব্যাপারটি সেটি ছিল হচ্ছে যে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু আরেকজনকে শরীর বন্ধ করে দোয়া দুরুদ করে নামানো হলেও তাকেও নিয়ে যাচ্ছে, এবং তারা যে কিভাবে পড়লো এই জিনগুলোই আবার পরবর্তীতে ওই দুই ভাইয়ের ওয়াইফকে স্বপ্নে দেখিয়ে দিচ্ছে যে তারা এইভাবে এসেছে, তাকে এইভাবে সতর্ক করা হয়েছে, কিন্তু কথা শোনেনি। তো এই জায়গাটা যে জিনরা পরবর্তীতে এসে স্বপ্নের মধ্যে বর্ণনা করে, এবং বলা হয় যে ওই দুই ভাইয়ের ওয়াইফ নাকি স্বপ্নের মধ্যে তারা ভিজুয়ালাইজ করেছিল কিভাবে তার স্বামী ওর মধ্যে পড়ে গিয়েছিল। তো এই জায়গাটি সাধারণত আমরা শুনি না যে এইভাবে মানে ভিজুয়ালাইজ হয়ে
মানে তারা স্বপ্নে আবার এসেছিল, এই বিষয়গুলো আমরা কম শুনি, যার কারণে বিষয়টি আমার কাছে অন্যরকম লেগেছে। তো প্রিয় লিসেনার্স, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি বরিশালের শায়েস্তাবাদ থেকে পাঠিয়েছেন রায়হান। রায়হান ইতোপূর্বে দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনা দুটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। তারই স্রোতধারায় রায়হান আমাদেরকে আরো একটি ঘটনা পাঠিয়েছে। আশা করছি এই ঘটনাটিও আপনাদের সকলের ভালো লাগবে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সেটি রায়হানের আপন বড় মামা। ঘটনাটির সময়কাল 1985 কি 86 সালের দিকে। তখন তার বয়স 18 কি 20 বছর সর্বোচ্চ। তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে, অনেক ধরনের রাজনৈতিক দলের উত্থান হয়েছে। তো উনি বাংলাদেশের স্বনামধন্য একটি রাজনৈতিক দলের সাপোর্টার ছিলেন এবং কর্মীও ছিলেন। তরুণ বয়স, রক্ত টকবক করছে। তো উনি বেশ প্রফুল্ল চিত্তে ওনার কর্মী বাহিনী নিয়ে কাজ করে বেড়াতেন, জনগণের সেবা করতেন। যদিও ছোট মানুষ ছিলেন, কিন্তু তারপরও ওনার একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল। আর মূলত ওনাদের বাড়ি হচ্ছে শায়েস্তাবাদের হবিনগর নামক স্থানে। ওনাদের বাড়ির কাছে একটি অনেক পুরাতন ডাকঘর রয়েছে। ডাকঘরটি ওই সময় মানে 1985 সালের আগে থেকে ওটি পরিত্যক্ত, বন্ধ হয়ে রয়েছে, অনেকদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ডাকঘরের সামনে দিয়ে একটি ইটের রাস্তা চলে গিয়েছে। রাস্তার এক পাশে একটি বড় পুরাতন তাল গাছ রয়েছে, আর রাস্তার অন্য প্রান্তে একটি কবরস্থান রয়েছে। সাধারণত মানুষজন ওই রাস্তা দিয়ে যেতে চায় না, দিনের বেলা টুকটাক গেলেও সন্ধ্যার পর তো একদমই নয়। যদি একসাথে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে ওদিক দিয়ে আসা যাওয়া করে, তবে পারতপক্ষে মানুষ সন্ধ্যার পর ওদিক দিয়ে আসা যাওয়া করে না। এক রাতে যেটি হয় সেটি হলো, এই রায়হানের মামা উনি ওনার বন্ধুদের সাথে একটি পিকনিক করেন। ওনার বাবার আবার একটা কড়া নির্দেশনা ছিল, যত যাই হোক সন্ধ্যার পরে বাড়িতে আসতে হবে। একদিন উনি রাত করে ফেরার কারণে ওনাকে অনেক কড়াভাবে শাসন করে তার বাবা, মানে রায়হানের নানা, যার কারণে উনি যেখানেই থাকুক না কেন রাতের বেলা তাকে বাড়িতে ফিরতেই হবে, এরকম একটা চিন্তা তার মাথায় সবসময় থাকতো। আর পিকনিক করতে যেহেতু গিয়েছে, স্বাভাবিকভাবে একটু রাত হয়ে যেতেই পারে, এটাই স্বাভাবিক। তো এখন বাড়িতে যদি রাত করে ফেরে, তার বাবা তো উত্তর মধ্যম দেবে, একটা মারও মাটিতে পড়বে না। যতদূর সম্ভব উনি তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। তো পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে উনি বাড়িতে ফিরবেন, তখন যেই বন্ধুর বাড়িতে মূলত পিকনিক হয়েছিল সেই বন্ধু বলে যে, দোস্ত এখন এত রাত্রে তোর যাওয়ার দরকার নাই, কারণ আমরা সকলেই এখানে থেকে যাব, এখন আর রাত্রে বাড়িতে ফিরবো না, সকলেই বাড়িতে বলে এসেছি। তো যে বন্ধুর বাড়িতে পিকনিক ছিল তার নাম হচ্ছে পিন্টু। তো সকলেই বলে এসেছে যে পিন্টুর বাড়িতে আজকে রাত্রে থাকবো, এই জন্য কারো বাবা মার কোনো চিন্তা নেই। কিন্তু এখন রায়হানের মামার তো বাড়িতে যেতেই হবে, তার বাবার কাছে বলারই সুযোগ নেই যে সে রাত্রে অন্য কারো বাড়িতে থাকবে, মানে স্পষ্টভাবে নিষেধ ছিল এবং কড়া ভাষায় বলে দেওয়া ছিল যে কোনোভাবেই অন্যের বাড়িতে রাত থাকা যাবে না। এই কারণে উনি ওই পিন্টুকে বলে যে, দোস্ত সম্ভব না, আমাকে বাড়িতে যেতেই হবে, না হলে খবর আছে একদম আমার। যাই হোক, যেহেতু ওনাকে যেতেই হবে তাই তারা আর আটকায় না। তো ওদিকে কি করে, ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেয় যে, যাবি যখন টর্চ লাইটটা নিয়ে যা, আমরা যেহেতু সাথে কেউ এগিয়ে যেতে পারবো না, তো তাহলে তুই টর্চ লাইটটা নিয়ে যা, কোনো সমস্যা হবে না। তো উনি ওই পিন্টুদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো ওই শায়েস্তাবাদের কাছাকাছি জায়গা থেকে ওই হবিনগর যাওয়ার পথে বেশ কয়েকটি জায়গা পড়ে। এই বেশ কয়েকটি জায়গার মধ্যে একটি জায়গায় ওই ডাকঘর অবস্থিত। আর ওনাকে কিন্তু সবসময় বলা হয়েছে, অনেক মানুষ বলেছে যে সন্ধ্যার পরে কোনোভাবেই ওই রাস্তা দিয়ে না আসতে। আর ওনাকে আবার যে বিষয়টি নিষেধ করা হতো সেটি উনি বেশি করে করতেন, মানে তরুণ বয়স তো, আবার রাজনীতি করেন, যার কারণে কারো নিষেধ শুনলে মানে হয়তোবা চিন্তা করতে পারো সে নিষেধ করলো, শুনলাম, আমার হয়তোবা একটু সম্মান কমে গেল, মানে আছে না এরকম, আমরা এরকম চিন্তা করি। তো টকবকে তরুণ সাহসী মানুষ, কিসের ভয়? উনি চিন্তা করেছেন যে এগুলো হলো মানুষের বানানো কথাবার্তা, যে রাস্তায় ভয় আছে, ধর এগুলো আবার কি, এরকম চিন্তা করেছে। ওই চিন্তা থেকেই উনি কিন্তু কখনোই যে ভয় পাবেন বা ওই রাস্তাতে আসবেন এরকম মানে এইটা মাথায় আনতেন না। উনি চিন্তা করেছেন যে এই রাস্তা আমার বাড়ির কাছে, বাড়িটা কাছে হয়, শর্টকাট হয়, আমি এদিক দিয়েই যাবো, আর টর্চ লাইট আছে, সমস্যা কি। উনি টর্চ লাইট নিয়ে ওই রাস্তা দিয়েই আসছেন। অনেক পুরাতন পরিত্যক্ত ডাকঘর কিন্তু এটা। তো উনি যখন ওই ডাকঘরের কাছাকাছি এসেছেন, ওই যে বলেছিলাম শুরুতেই যে রাস্তার অপোজিট পাশে একটি বড় তাল গাছ রয়েছে। তো উনি তাল গাছের যখন কাছাকাছি এসেছেন, তখন উনি হঠাৎ করে খেয়াল করেন ওই তাল গাছের অপোজিট পাশে, মানে রাস্তার ওপাশে, সেখান থেকে
একটা কালো মানুষের মতো অবয়ব মনে হচ্ছে আর কি তার কাছে, সেটি হেঁটে এসে, মানে হেঁটেছে একটু দ্রুত গতিতে হেঁটেছে, হেঁটে এসে তাল গাছ বেয়ে একদম তাল গাছের মাথায় উঠে গেল। উনি চিন্তা করলেন, কি রে, কি হলো, এটা কি গেল, এটা কি দেখলাম, একটা মানুষ এত দ্রুত তাল গাছে উঠতে পারে, আর এত রাত্রেবেলা এটা কে? উনি কিন্তু কোনো ভূত প্রেত চিন্তা করেননি, উনি চিন্তা করেছেন এইটা হলো একটা চোর হবে। ওই সময় আবার ভাদ্র মাস, আর ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। তো উনি চিন্তা করেছেন যে ভাদ্র মাস যেহেতু গাছে পাকা তাল আছে, এইটা হলো তাল চোর, তাল চুরি করতে আসছে। ওই চিন্তা করে উনি তাল গাছের আরেকটু কাছে গিয়ে ওনার হাতে থাকা যে টর্চ লাইট, সেই টর্চ লাইটটা তাল গাছের মাথার দিকে মেরেছেন, যে চোরটাকে একটু দেখি। উনি টর্চ লাইট মেরে কাউকে দেখতে পান না, মানে ওখানে কেউ নেই। তখন উনি চিন্তা করেন, কি রে, মাত্র না আমি একজনকে উঠা দেখলাম, তাল গাছের আশেপাশে তো অন্য কোনো গাছ নেই যে লাভ দিয়ে সেই গাছে চলে যাবে আমাকে দেখে, থাকলে তো তাল গাছেই আছে, কিন্তু কোথায় গেল? উনি আবার খুব ভালো করে তাল গাছের সাইড দিয়েও মারছেন, মানে টর্চ লাইট মারছেন, সাইড দিয়ে বলতে সাইডে গিয়ে উপর দিকে মারছেন টর্চ লাইট, যাতে করে ঘুরে ঘুরে দেখা যায় যে কোথাও আছে কিনা, তালের পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা। উনি কাউকে দেখতে পান না। উনি বেশ অবাক হন, ভয় পাননি তো বেশ অবাক হয়েছেন। উনি ওখান থেকে চলে আসেন। চলে এসে যখন বাড়ির দিকে আবার পা বাড়িয়েছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় যে খুব করুণ একটা বাঁশির সুর, কিন্তু খুবই মৃদু আওয়াজে ভেসে আসছে ঠিক ওই ডাকঘরের ভেতর থেকে। উনি যখন ওইদিকে তাকান, তখন ডাকঘরে যে জানালাটা রয়েছে, ওই জানালার ফাঁকা দিয়ে আবছা আলো দেখতে পান। আর উনি যেহেতু ইয়াং মানুষ, উনি জানতেন যে অনেক এলাকার অনেক বখাটে ছেলে পেলে কিন্তু এই ধরনের পুরাতন স্থাপনা বা পরিত্যক্ত হয়ে গেছে এমন স্থাপনার ওখানে গিয়ে নেশাপানি করে আর কি। উনি চিন্তা করেছেন যে এলাকায় কে, এরকম তো চিনি না যে রাতের বেলা এইভাবে কেউ নেশা টেশা করে, বিশেষ করে এই জায়গায় এসে, তো দেখি তো কে ওখানে। উনি টর্চ জ্বালাননি, পা টিপে টিপে যখনই ওই ডাকঘরের জানালার কাছে গিয়েছেন, তখনই ওই বাঁশির সুর বন্ধ হয়ে গেছে, এবং ওই যে ভেতর থেকে এক ধরনের আলো ভেসে আসছিল, ওই আলোটি আর নেই। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি শুনলাম, কি দেখলাম, হয়তো আমার মানে শোনার ভুল, দেখার ভুল, এই চিন্তা করে উনি আবার বাড়ির দিকে যেতে থাকেন। কিছুটা পথ আগানোর পরেই, শুরুতেই বলেছি, ওই ডাকঘরের কাছেই রাস্তার এক পাশে কবরস্থান রয়েছে। তো উনি যখন ওই কবরস্থানের কাছাকাছি গিয়েছেন, চাঁদের আলোতে স্পষ্টভাবে উনি দেখতে পান ওখানে ওই কবরস্থানের ভেতরে একটা কবরের উপরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সেই অবয়ব একটু আগে যাকে দেখেছিল। উনি চিন্তা করেন, কি ব্যাপার, গাছ থেকে এত তাড়াতাড়ি নেমে আবার কবরস্থানের দিকে গেল? হতে পারে যে যখনই সে ওই ডাকঘরের দিকে গিয়েছে ওই সময় গাছ থেকে নেমে এসেছে, আর টর্চ লাইট মেরেও তাকে সে দেখতে পায়নি। উনি এরকম চিন্তা করেছে, এবং ওইদিকে কি করেছে, টর্চ লাইট মেরেছে কবরের উপরে। যখনই কবরের উপর টর্চ লাইট মেরেছে, ওইখানে আর কাউকে দেখে না। উনি আরো অবাক হন যে কি ব্যাপার, মাত্র আমি চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কবরের উপরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু টর্চ লাইট মারলাম, কাউকে দেখি না। যদি তার চোখের ভুলই হয়, তাহলে টর্চ লাইটের আলো নেভানোর পরে তো ওখানে কালো একটা অবয়ব দেখা যাবে। এমন কিছু পড়ে না যে ছায়া পড়ে, গাছের ডালে ছায়া পড়ে, কিন্তু টর্চ লাইট বন্ধ করার পর দেখে যে না, ওখানে সেটা নাই। তাহলে বারবার কি উনি ভুল দেখছেন? এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। উনি আবার সেই করুণ বাঁশির সুর শুনতে পান, ওই যে ডাকঘরের পেছন থেকে। পেছন থেকে বলতে তখন তো ডাকঘর ওনার পেছন সাইডে ছিল, ওটা পার হয়ে চলে এসেছেন, ওনার পেছন থেকে সেই আওয়াজ আসছে। উনি আবার পেছন দিকে ব্যাক করেন, এবং উনি যত কাছে যেতে থাকেন, ওই বাঁশির সুর ততই স্পষ্ট হতে থাকে। উনি দূর থেকে ডাকঘরের ওই জানালার ভেতর দিয়ে আবছা আলোর আভা দেখতে পান। উনি ওদিকে এগিয়ে যাচ্ছেন। উনি যখন জানালার কাছে যান, তখনও কিন্তু ওই আলো দেখা যাচ্ছিল, বাঁশির সুরও উনি শুনতে পাচ্ছিলেন। উনি তখন চিন্তা করেন এবার উনি টর্চ লাইট মারবেন, কিন্তু জানালা তো বন্ধ ছিল, জানালা হালকা ফাঁকা ছিল। উনি ওই দিক দিয়ে টর্চ লাইট মেরেও কাউকে দেখেন না, কিন্তু জানালার উপর সাইডে কিছুটা ফাঁকা ছিল। কিন্তু উনি লম্বায় এতটুকু, মানে এত লম্বাও ছিলেন না যে অনায়াসেই উনি জানালার উপর দিয়ে দেখতে পাবেন। ওনাকে লাফ দিয়ে একটু উপর দিকে মানে নজর দিতে হবে। এখন একই সাথে লাফ দেয়া এবং টর্চ লাইট মারা, এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। তারপরেও উনি এক হাতে টর্চ লাইট নিয়ে লাফানোর চেষ্টা করেন। তো উনি টর্চ লাইট মেরে লাফিয়ে একটা ভয়ানক জিনিস দেখতে পান। এবার তিনি টর্চ লাইট মেরে ওই অবয়বটিকে দেখতে পান। উনি দেখতে পান এটি আসলে কোনো মানুষ নয়, একটা প্রাণীর মতো, মোটাসোটা একটা প্রাণীর মতো ওই রুমের মধ্যে থেকে লাফ দিয়ে আর একদিকে চলে গেল। উনি ওই জিনিসটা দেখে ভয় পেয়েছিলেন।
উনি বুঝতে পারলেন যে উনি এতক্ষণ কোনো মানুষের পিছু নেননি, বা এতক্ষণ যেই শব্দগুলো বা আলো বা অবয়বগুলো দেখছিলেন এগুলো আসলে ছিল একটা মায়াজাল। মানুষ যেটা বলে যে এই রাস্তায় ভয় আছে, এই ডাকঘরের মধ্যে ভয় আছে, এটাই সত্য। উনি দ্রুত ওখান থেকে বাড়ির দিকে যাওয়া শুরু করেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে ওনার সামনে সেই অবয়বটিকে উনি দেখতে পান। উনি সেটাকে পাশ কাটিয়ে দৌড় দেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখছেন যে ওই অবয়বটি কি করে। আর উনি তো বাড়ির দিকে দৌড় দিচ্ছেনই, উনি ওই পেছন দিকে তাকিয়ে দেখতে পান ওই অবয়বটি এমন জোরে একটা দৌড় দিল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার কাছে চলে আসে এবং এসে লাঠি বা কিছু একটা দিয়ে, কি দিয়ে যে আঘাত করেছে এটা ঠিক বলতে পারে না, লাঠি বা কিছু একটা দিয়ে তার কাঁধে আঘাত করে, বা কাঁধে আঘাত করে। ওই আঘাত খেয়ে উনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার আর কোনো সেন্স ছিল না। ফজরের আজান যখন দিয়েছে তখন তার সেন্স ফেরে এবং ওই সেন্স ফিরে উনি দেখতে পান উনি যেখানে ছিলেন ওখানেই পড়ে আছেন, তখনও মানুষজন আসেনি। উনি আরো ভয় পান, কিন্তু কি আর করা, উনি ওইখান থেকে উঠে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজা নক করেন। তো কয়েকবার নক করার পরে ওনার আম্মা দরজা খুলে দেন এবং এই যে ঘটনাটা ঘটেছে এটা ওনার বাবা মা কাউকে উনি বলেন না। তার মাকে বলেন যে আব্বা জিজ্ঞাসা করলে বলবো যে রাত্রেই চলে আসছি। তো যেহেতু সে চলে আসছে এই জন্য তার মা কিছু বলে না, আসলে ভোরবেলা কি বলবে, রাগারাগি কি করবে, সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে এই যে তাকে ডাকাডাকি করা হচ্ছে সে তো আর ওঠে না। বাড়ির লোকজন গিয়ে দেখে ভয়ানক জ্বর, মানে খুবই খারাপ অবস্থা। আর ওনার শরীরের বা অংশ, মানে বা কাঁধ থেকে নিচের অংশ উনি নড়াতে পারছেন না, মানে প্যারালাইজড হয়ে গেছেন। কি ব্যাপার, কি হলো? তখন তার মা বাবা জিজ্ঞাসা করে, তার বাবা এসেছে, মানে রায়হানের নানা, জিজ্ঞাসা কি হয়েছে, তখন সব ঘটনা খুলে বলেন। এই বিষয় শুনে রায়হানের নানা খুবই ক্ষিপ্ত হন তার মামার উপরে, সে ওই অবস্থাতেই তাকে মারতে উদ্যত হন। কিন্তু যাই হোক, রায়হানের নানি মানে ওনার মামার মা আর কি, সে ওই অবস্থাতে তার হাজবেন্ডকে থামিয়ে দেয় যে এই অবস্থাতে রাগারাগি করো না, এখন দ্রুত চিকিৎসা করার দরকার। তখন সে বলে তাকে বারবার নিষেধ করছে ওই দিক দিয়ে না আসতে, তারপরও সে কেন ওই দিক দিয়ে আসলো, ওর সাহস বেশি। এই যে এখন কি হলো অবস্থা, এখন যদি সে সুস্থ না হয় তাহলে কি হবে, বাকি জীবন সে কিভাবে কাটাবে, একটা ইয়াং মানুষ যদি এইভাবে প্যারালাইজড হয়ে পড়ে থাকে। তো যাই হোক, তাকে দ্রুত একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর তাকে দেখে বলেন যে তোমার এত সাহস মানে কে দেখাতে বলেছে, তুমি জানো যে ওই জায়গাতে এরকম সমস্যা আছে এবং অত্র এলাকা সবাই জানে ওই জায়গাটাতে একটা ভয়ানক পিশাচ থাকে, রাত্রে দিক দিয়ে সে হাঁটাচলা করে। তুমি দেখলে যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, তাল গাছে উঠেছে, তোমার তাল গাছে লাইট মারার দরকার কি? তারপরে কবরস্থানের উপর দেখলে সেদিকে লাইট মারার দরকার কি? শব্দ শুনলা যে ডাকঘরের ভেতর থেকে বাঁশির আওয়াজ আসছে, তোমার দিকে যাওয়ার দরকার কি? বারবার টর্চ মারার দরকার কি? তুমি বারবার তাকে বিরক্ত করেছো, এই জন্য সে আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। শুরুর দিকে তোমার বয়স কম দেখে তোমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরও তুমি বারবার তাকে বিরক্ত করেছো, এই জন্যই সে তোমাকে আঘাত করেছে। আর এটা প্যারালাইজড না, তুমি সুস্থ হয়ে যাবে। তো ওই হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন, তিনি মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। বর্তমানে তিনি প্রবাসী, দীর্ঘদিন ধরে প্রায় 15-16 বছর ধরে তিনি প্রবাসী জীবনে আছেন, তিনি ভালো আছেন। এরপরে তার সাথে আর কোনো সমস্যা হয়নি। তো রায়হান ওই ডাকঘরের ছবি আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমাদের কমিউনিটি পোস্টে এই ছবিটি আপনারা দেখতে পাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি রায়হানের পাঠানো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি লক্ষ্মীপুর জেলার দালাল বাজার নামক একটি স্থান থেকে আমাদেরকে পাঠিয়েছেন বিজয় কৃষ্ণ দাস। ঘটনাটি তার নিজের সঙ্গে ঘটেছে এবং ঘটনাটি ঘটার সময়কাল 2012 সালের দিকে। তখন তিনি ক্লাস 4-এ পড়তেন। উনি এবং ওনার পরিবার, মা বাবা সহ ওনারা থাকতেন লক্ষ্মীপুর, মানে একদম শহরে আর কি, জেলা সদর যেটাকে আমরা বলি আর কি, শহরে থাকতেন। আর বিশেষ বিশেষ কোনো অকেশনে ওনারা গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন। তাছাড়া এমনিতে খুব একটা বেশি যাওয়া হতো না, কারণ ওনাদের পারিবারিক বিজনেস ছিল লক্ষ্মীপুর সদরে, এই কারণে ওনারা সেখানেই থাকতেন। তো ওনার ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনারা বেশ একটা খাওয়া দাওয়ার আয়োজন করেন। তো ওই অনুষ্ঠানে মানে পার্টিসিপেশনের জন্য ওনারা যেটা করেন পরিবার সহ, ওই অনুষ্ঠানের 2 দিন আগেই ওনারা বাড়িতে চলে আসেন। তো ওনাদের বাড়ি একটি যৌথ পরিবারের বাড়ি, ওখানে ওনাদের আত্মীয় স্বজন মিলে 8 থেকে 9টি পরিবার সেখানে থাকে।
ওনাদের বাড়ির যে রাস্তা, ওই রাস্তার এক পাশে ছিল জঙ্গল, বড় বড় গাছ, ঝোপ জঙ্গল এরকম ছিল। আর ওখানে যেহেতু বেশ কিছু হিন্দু পরিবার ছিল, এই কারণে ওখানে ছোট্ট একটি শ্মশান ছিল। তবে উনি উল্লেখ করেছেন যে অনেকদিন সেটা ব্যবহৃত হয়নি, মানে আগে ব্যবহৃত হতো আর কি। তো ঘটনা যেই রাত্রে ঘটেছিল, ওর পরের দিন মূলত ছিল ওনার ঠাকুমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো। এই কারণে আগের দিন বিকালে, মানে যে ঘটনা যেদিন ঘটেছে সেদিন রাতে আর কি, আগের দিন বিকালে এই বিজয় কৃষ্ণ দাস, ওনার বাবা এবং দাদা তিনজন মিলে বাজারে যান, মানে লক্ষ্মীপুর শহরে যান আর কি। তো ওনাদের যেটা হয় সেটা হলো ওই প্রোগ্রামটা থাকবে হলো নিরামিষ। এই কারণে সবজি, ডাল এই ধরনের খাবার, কোনো মাছ মাংস নেই আর কি। এই কারণে প্রচুর শাক সবজি এই জিনিসগুলো কেনার পরে বেশ অনেক জিনিস হয়ে যায় আর কি। অনেক কিছু কিনতে হচ্ছে, অনেক লোক আসবে, খাওয়া দাওয়া করবে। তো ওনার দাদা উনি ওনাদেরকে বলেন যে আমি এই জিনিসগুলো নিয়ে বাড়িতে চলে যাই, রিক্সায় করে চলে যাই, তোমরা ধীরে সুস্থে আসো, কারণ এগুলো নিয়ে এক রিক্সায় জায়গা হবে না, তোমরা ধীরে সুস্থে আসো, তোমাদের অন্য কোনো কাজ থাকলে করো, আমি একটু দ্রুত নিয়ে যাই। ওনার দ্রুত আসার পিছনে একটা কারণ ছিল, সেটি হচ্ছে যেহেতু অনেক শাকসবজি এবং এই জিনিসগুলো কিন্তু কাটতেও তো সময় লাগবে। এই কারণে উনি চিন্তা করেছিলাম একটু তাড়াতাড়ি চলে যাই, বাড়িতে যে মহিলারা আছে তারা কাটতে থাকবে, অনেক সময় লাগবে, পরদিনই তো এটা রান্না করতে হবে, এজন্য আগে থেকে কেটে রাখা দরকার। এই জন্য উনি আগে চলে এসেছিলেন আর ওনাদেরকে পরে আসতে বলেন। তো বিজয় কৃষ্ণ দাস এবং ওনার বাবা, ওরা দুজন বাজারে ছোটখাটো কিছু কাজ সেরে দুজন হাঁটা শুরু করেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার জন্য প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতে হয়। তো এর মধ্যে হঠাৎ করে এই বিজয় কৃষ্ণ দাসের যিনি দাদা, যিনি আগে বাড়িতে চলে গিয়েছিলেন, তিনি ফোন করেন বিজয় কৃষ্ণ দাসের বাবার কাছে, মানে দাদা ফোন করেন তার ছেলের কাছে, মানে বিজয় কৃষ্ণ দাসের বাবার কাছে আর কি, যে বাজারে গিয়ে অনেকগুলো জিনিস কেনা হলো, বেশ কয়েকটি জিনিস ওই সময় কেনা হয়নি, মনের ভুলে সেটা মানে কেনা হয়নি। এই জন্য ওনাদেরকে আবার বলেন ওই জিনিসগুলো কিনে আনতে। এটা খুব ছোট ছোট জিনিস ছিল, কিছু মশলা ছিল এরকম আর কি, একদম সিম্পল জিনিস। ওদিকে বেশ খানিকটা পথ, প্রায় অর্ধেকটা পথ হেঁটে আসার কারণে বিজয় কৃষ্ণ দাসের বাবা বিজয় কৃষ্ণ দাসকে বলেন যে তোকে রিক্সা ভাড়া দিচ্ছি, তুই এই জিনিসগুলো কিনে নিয়ে আয় এবং আরো কিছু টাকাও দিয়ে দেন ওই জিনিসগুলো কিনতে যে টাকা লাগে, আর কিনে বাড়িতে চলে আয়। যেহেতু 15-20 মিনিটের পথ, তখন মোটামুটি রাস্তার আশেপাশে আলো আছে, তো উনি চিন্তা করেছিলেন যে সমস্যা তো হবে না, রাস্তাতে আরো মানুষজন আসা যাওয়া বা চলাফেরা করছে, কোনো সমস্যা তো হওয়ার কথা না। আর ওনারও বাড়িতে একটু কাজ ছিল, এই কারণে উনি আবার তাকে রিক্সা ভাড়া দিয়ে চলে আসেন, রিক্সা আসলে তার কোনো সমস্যার কথা না। বিজয় কৃষ্ণ দাস উনি বাজারে যান, বাজারে গিয়ে সেই জিনিসগুলো কেনার পরে হঠাৎ করে তার মনে হয়, আচ্ছা 50 টাকা যে আমাকে দিল, এই 50 টাকা আমি যদি হেঁটে যাই তাহলে তো বেঁচে যায়, কারণ উনি ছোট মানুষ, ক্লাস 4 এর পড়েন, 50 টাকা মানে তার কাছে অনেক কিছু। আর যেহেতু যেই বাজারগুলো করা হয়েছে সেগুলো খুব বেশি ভারী না, উনি অনায়াসেই সেগুলো মানে হাতে করে নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন। তো উনি চিন্তা করেন রিক্সা যাবো না, হেঁটেই যাবো। তো হাঁটা শুরু করেন। ওদিকে এইসব কাজ করতে করতে রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো উনি হাঁটা শুরু করেছেন বাড়ির দিকে। তখন উনি যখন হাঁটা মানে ধরেন, হাঁটতে হাঁটতে একটা দিঘির কাছে চলে আসেন। ওই দিঘিটা ওনার বাড়ির কাছাকাছি, ওখান থেকে সর্বোচ্চ 5 থেকে 8 মিনিট এরকম সময় লাগে আর কি বাড়িতে যেতে আর কি। তো দিঘি নিয়ে অনেক গল্প আছে, উনি আমাদেরকে বলেছেন যে অনেক সময় শোনা যায় না যে দিঘি থেকে থালা বাসন ভেসে ওঠে, ওটা ওই রকমই একটা দিঘি ছিল, ওটা পুরাতন একটি জমিদার বাড়ির দিঘি। তো ওই দিঘির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দিঘিতে অনেক পুরাতন একটা ঘাটলা আছে আর কি। তো উনি যখন ওদিকে যাচ্ছেন, হঠাৎ করে তার চোখ পড়ে যায় দিঘির ওই ঘাটলার দিকে। তিনি দেখেন সাদা কাপড় পরা একজন ওই পানি থেকে উপরে উঠে আসলো, মানে গোসল করে উপরে উঠেছে, উঠে ওই ঘাটলা দিয়ে হেঁটে রাস্তার উপরে এসে, মানে রাস্তা ক্রস করে ওই অন্যদিকে চলে যায়। উনি প্রথমে ভেবেছেন যে কোনো মানুষ গোসল করে উঠেছে, কিন্তু এটা কি পুরুষ না মহিলা এটা উনি বুঝতে পারেননি। উনি স্বাভাবিকভাবেই হেঁটে চলে যাচ্ছিলেন। যখন ওই রাস্তা ক্রস করে ওইদিকে চলে যায়, মানে উল্টো দিকে, ওই জায়গাতে উনি দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে ওই অবয়বটি যেদিকে চলে যাচ্ছে ওইটা উনি খেয়াল করছেন। উনি দেখেন যে জঙ্গলের ভিতর চলে গেল। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই জঙ্গলের ভিতর তো কোনো ঘর বাড়ি নাই, রাত 11টার সময় একজন গোসল করে এদিকে যাবে কেন? উনি তখনও আসলে অতটা ভয় পাননি। উনি আবার নিজের মনে হাঁটা শুরু করেছেন। কয়েক মিনিট হাঁটার পরই হঠাৎ করে ওনার নজর যায় হাতের বাম সাইডে বড় বড় কিছু গাছ রয়েছে। তো উনি দেখেন ওই যে সাদা কাপড় পরা যে অবয়বটি একটু আগে গোসল করে উঠেছিল, এই অবয়বটি ওই গাছের মানে নিচে দাঁড়িয়ে আছে। অনেক সময় আমরা দেখি না বিভিন্ন গরু ছাগল বা বিভিন্ন প্রাণী তারা ওই গাছের সাথে নিজেদের শরীর ঘষে, তো উনি দেখতে পান ওই অবয়বটি গাছের সাথে শরীর ঘষছে। উনি তখন আসলে মানে বুঝতে পারছেন না কি ব্যাপার, এই লোকটি এরকম গাছের সাথে শরীর ঘষছে কেন। আর তখনও কিন্তু উনি বুঝতে পারেন এটা ছেলে না মেয়ে, মানে কি ধরনের অবয়ব, পুরুষের না মহিলা এটা বুঝতে পারেন। তো উনি ওটাও তাকিয়ে দেখেন, দেখার পর আবার হাঁটতে শুরু করেন। এরপর
উনি যেটা দেখেন, এটা দেখার পর উনি ওই সময়টাতে ভয় পেয়েছিলেন। উনি দেখেন যে একটু আগানোর পরে হাতের ডান সাইডে একটা বড় গাছ আছে। একবার তো বাম পাশে দেখেছেন, আরেকবার ডান পাশে দেখছেন, একটা বড় গাছ আছে। ওই গাছের একটা উঁচু ডাল আছে, ওই উঁচু ডালে ওই সাদা কাপড় পরা অবয়বটি পা ঝুলিয়ে বসে আছে এবং তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তখন তিনি বুঝতে পারেন এটি কোনো নারী অবয়ব, এটা কোনো পুরুষ অবয়ব না। উনি তখন বুঝতে পারেন যে এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। কারণ হলো, একটু আগে যাকে গাছের নিচে দেখা গিয়েছিল, এত দ্রুত রাস্তা ক্রস করে এসে একটি উঁচু গাছে উঠে সেটা ডালে বসে থাকা কোনো মহিলার পক্ষে সম্ভব নয়। উনি ছোট মানুষ হলেও প্রচন্ড বুদ্ধিমান ছিলেন এবং বুদ্ধিমান থাকলেও এই সিচুয়েশনে আসলে কোনো ধরনের কোনো বুদ্ধি কাজ করে না, মানে সাহস কাজ করে না আসলে। উনি খুবই ভয় পান এবং উনি বুঝতে পারেন যে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে এখন। কিন্তু উনি হাঁটা বন্ধ করছেন না, উনি হাঁটা চালিয়ে যাচ্ছেন। এদিকে উনি ওনার মনের মধ্যে থাকা যত ওনার ধর্মের যেই বিষয়গুলো আছে, তন্ত্রমন্ত্র আছে, সেগুলো পড়ছিলেন। উনি ছোট মানুষ যতটুকু জানতেন, যতটুকু শিখেছিলেন সেটা পড়ছেন। উনি আগাচ্ছেন, হঠাৎ করে আবার হাতের ডান পাশে ওনার নজর চলে যায়। অনিচ্ছাকৃতভাবে নজর গিয়েছে, কারণ হলো উনি বুঝতে পারছেন হাতের ডান পাশে কিছু একটা হাঁটছে। উনি দেখেন রাস্তা থেকে কিছুটা নেমে বড় বড় গাছের সারি আছে, ওই গাছের সারির ভিতর দিয়ে ওই অবয়বটি হেঁটে যাচ্ছে এবং তার দিকে এক মনে তাকিয়ে আছে। মানে তার হাতের ডান পাশে তো ওই অবয়বটি তার বাম দিকে তাকিয়ে আছে, মানে এই বিজয় কৃষ্ণ দাসের দিকে তাকিয়ে আছে। এবং সে যে একা মানে হেঁটে যাচ্ছে, ওই অবয়বটি সে গাছের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোনো গাছের সাথে ধাক্কা লাগছে না। এটাও কিন্তু বিজয় কৃষ্ণ দাস উনি দেখছেন যে তার কোনো কিছুর সাথে ধাক্কা লাগছে না, অথচ সে গাছের ভেতর দিয়ে চলে যাচ্ছে, মানে ট্রান্সপারেন্ট, মানে স্বচ্ছ জিনিসের মতো সে সোজা চলে যাচ্ছে, মানে বাতাসের মতো আর কি চলে যাচ্ছে সে। এটি দেখে উনি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন, মানে এত জোরে কান্নাকাটি শুরু করেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। কিন্তু উনি ওনার হাঁটা থামাচ্ছেন না, উনি হেঁটে যাচ্ছেন। এর মধ্যে ওই অবয়বটি হঠাৎ করে ওনার সামনে চলে আসে। সামনে বলতে কি, উনি বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন, ওই অবয়বটি তার সামনে, তার সাথে সাথে হেঁটে যাচ্ছে। তাদের হাতের মাঝখানের, মানে তাদের শরীরের মাঝখানের দূরত্ব 10 থেকে 12 হাত। ওই অবয়বটি তার মতো করে হেঁটে যাচ্ছে তার সামনে দিয়ে। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই ধরনের সিচুয়েশন যদি আমাদের সামনে আসে রাতের বেলা, একটা মানে বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষের ক্ষেত্রে আমরা কি ধরনের মানে তার হতে পারে, কি ধরনের মানে সিচুয়েশন হতে পারে তার আমরা চিন্তা করতে পারি। আর একটা ছোট মানুষ যে ক্লাস 4-এ পড়ে, তার সাথে কি হতে পারে। বড় মানুষ তো চিৎকার করে কান্নাকাটি করবে না, কিন্তু বিজয় কৃষ্ণ দাস কিন্তু চিৎকার করে কান্নাকাটি করছিল। এদিকে কি হয়, উনি তখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন, ওই অবয়বটা কিন্তু ওখানেই, মানে তার সামনাসামনি হেঁটে যাচ্ছে, কিন্তু উনি হাঁটা থামাচ্ছেন না, কারণ তো বাড়িতে যেতে হবে। এর মধ্যে কি হয় যে চিন্তা করে যে ওই অবয়বটি সামনের দিকে হেঁটে যাচ্ছে, আমি একটু রাস্তার সাইড দিয়ে নেমে বাড়ির দিকে একটু শর্টকাট রাস্তা দিয়ে দৌড় দিই। ওই চিন্তা করে উনি হাতের যে ব্যাগটা ছিল, বাজারের ব্যাগ, ওটা হাতে কিন্তু মানে হাতেই ছিল, উনি ফেলেননি। ওই ব্যাগটা নিয়ে উনি রাস্তা থেকে একটু নিচে নেমে দৌড় দেন। ওই দৌড় দেওয়ার সময় উনি পা পিছলে পড়ে যান, হাতের ব্যাগটাও ওই রাস্তার পাশে নালার পাশে পড়ে থাকে। উনি দৌড় দিয়ে বাড়িতে চলে যান। এর মধ্যে কিন্তু আর মানে তার সামনে আর কিছু আসেনি। বাড়ির কাছে গিয়ে একটি কাঠের সাথে ধাক্কা খেয়ে তার পায়ের নখ উঠে যায়, প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে, আর উনি চিৎকার দিয়ে কান্নাকাটি করছেন। বাড়ির সবাই তো জেগেই ছিল, যেহেতু পরের দিন অনুষ্ঠান, বাড়ির সবাই মানে জেগেছিল, কেউ ঘুমায়নি। তো তার এরকম চিৎকার করে কান্নাকাটি করা দেখে সবাই চলে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। আসলে উনি এত জোরে কান্নাকাটি করছিলেন, সবাই তাকিয়ে দেখে যে ওনার পা থেকে রক্ত ঝরছে। সবাই মনে করছে উনি ব্যথা পেয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। ওনার গলা দিয়ে কিন্তু কান্নাকাটি ছাড়া কোনো কথাই বের হচ্ছে না। এরপর ওনার বাবা আসে। ওনার বাবা এসে প্রথমেই তাকে একটু বকাঝকা করে ওই সিচুয়েশনে, যে তোকে বললাম রিক্সায় আসতে, তোর এত দেরি হলো, আমি তোর আগে চলে আসলাম, তোর তো আমার আগে চলে আসার কথা। তখনও কিন্তু সে কিছু মানে বলতে পারছে না। আর এদিকে তার এই সিচুয়েশন, যেহেতু তার বাবা খুব একটা বেশি বকাঝকা করেও নি, তার পায়ে কাপড় বেঁধে দেওয়া হয়, ওই বাড়ির যারা আত্মীয়স্বজন ছিল তাকে সাধারণ যে ট্রিটমেন্ট সেটি করে রক্ত বন্ধ হয়ে যায়। তো উনি বিছানায় শুয়ে পড়েন এবং ওনার প্রচন্ড জ্বর আসে। প্রথমত শরীরে আঘাত পেয়েছিল, এই কারণে হতে পারে, যেহেতু ভয় পেয়েছিলেন, আর ভয় পেলে তো জ্বর আসে, এটা স্বাভাবিক বিষয়। এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। রাত তখন 1:30 কি 2টো। পরিবারের অনেক সদস্যরাই কিন্তু তখন জাগ্রত। শুরুতেই বলেছি যে পরের দিন প্রোগ্রাম ছিল। ওনার বাবা, মানে বিজয় কৃষ্ণ দাসের বাবা, সে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে যখন বের হয়েছে, গ্রামের বাড়িতে ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে, এটা আমরা সবাই জানি, মানে অধিকাংশ বাড়িতে আর কি। তো ওনার বাবা ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হঠাৎ করে একটা জিনিস দেখে, সাদা কাপড় পরে একটা অবয়ব বাড়ির আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তো উনি চিন্তা করেছেন যে কোনো মহিলা টহিলা হবে, কিন্তু এটা কে, এটা উনি একবার জিজ্ঞেস করে যে কে রে, কোন বাড়ির তুমি, এত রাত্রে এখানে কেন? কিন্তু সে কোনো উত্তর দেয় না, সে আবার অন্ধকারে মিলিয়ে যায়। উনি তখন ঘরে এসে বলে, এই একজন মহিলাকে দেখলাম, মনে হলো সাদা কাপড় পরা, জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, অন্ধকারে মিলিয়ে গেল, কে?
কেউ বলে যে হয়তো বা পাগল টাগল হবে, হয়তো বা রাতের বেলা, তাছাড়া তো এইভাবে কোনো মহিলার ঘোরার কথা নয়। কেউ কিন্তু ওই বাড়ির বুঝতে পারেনি যে বিজয় কৃষ্ণ দাসের সাথে আসলে কি হয়েছিল। পরের দিন যখন ওই প্রোগ্রাম হয়েছে, অনেক আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করে চলে গেছে, পরের দিনও কিন্তু ওই বাড়ির কয়েকজন রাতের বেলা ওই অবয়বটিকে দেখতে পাচ্ছেন, যে রাতের বেলা বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে। আর উনি এতটা জ্বরে আক্রান্ত ছিলেন বিজয় কৃষ্ণ দাস, এবং তার পায়ে ব্যথা, সে উঠতেই পারেননি, সে একটা ঘোরের মধ্যে ছিল ওই দিনটা, মানে যেদিন প্রোগ্রাম হয়েছিল। ওই দিন শেষে পরের দিন যখন তিনি একটু স্বাভাবিক হয়েছেন, তখন কি হয়েছে সেই ঘটনা খুলে বলেন। তখন বাড়ির সকলে ভয় পায় যে সর্বনাশ, ওই ভয়ঙ্কর পিশাচটা ওর পিছু নিতে নিতে বাড়িতে চলে এসেছে, এবং বাড়ির লোকজনও এটাকে এখন দেখছে। এখন কি করা যায়? তো ওই বাড়ির পাশে আরেকজন মহিলা কবিরাজ ছিল, তার কাছে যাওয়া হয়। সে মহিলা কবিরাজ তাকে ঝাড়ফুঁক করেন, এবং ঝাড়ফুঁক করে বলে দেন যে আসলে ওর পেছনে যে জিনিসটা লেগেছে এইটা আমার পক্ষে সম্ভব না, তুমি ওই মানে সদরে নিয়ে যাও, লক্ষ্মীপুর সদরে তিতাখা মসজিদের যিনি হুজুর রয়েছেন তার কাছে নিয়ে যাও। তার কাছে নিয়ে যাওয়ার পরে তিনি ঝাড়ফুঁক করে দিলে তো এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সত্যি ওই তিতাখা মসজিদের হুজুরের কাছে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পরে হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া, তেল পড়া এগুলো দিয়ে দেন, এবং বলেন যে পরের দিন আবার আসতে। তো ওই দিনের ঝাড়ফুঁক তেল পরে কিছুটা উপকার হয়। পরের দিন আবারও যান, যাওয়ার পরে হুজুর বলেন যে তোমার সাথে যে লেগেছিল খুব সাংঘাতিক একটা জিন, সে তোমাকে মেরেই ফেলতো, কারণ তুমি তাকে দেখে ফেলেছিলা। কিন্তু তোমার এমন কান্নাকাটি, এই কান্নাকাটি দেখে তার মন গলে যায়, যার কারণে তোমাকে সে হত্যা করেনি, না হলে তোমাকে হত্যা করে ফেলতো। এবং সে দ্বিধাগ্রস্ত ছিল যে সে হত্যা করবে কি করবে না, নাহলে একদম শুরুতেই তোমাকে হত্যা করে ফেলতো। কিন্তু এর মধ্যে তুমি বাড়িতে চলে গেছো। তো যাই হোক, হুজুর তাকে বেশ কিছু নিয়ম কানুন বাতলে দেন, তাকে কিভাবে চলতে হবে, এবং ঝাড়ফুঁক করে দেন। তো এর মধ্যে কি হয় যে উনি বাহ্যিকভাবে ওই অবয়বটাকে না দেখলেও, এবং ওই পরিবারের লোকজন না দেখলেও, বিজয় কৃষ্ণ দাস স্বপ্নের মধ্যে ওই অবয়বটিকে দেখতে থাকেন। তার মায়ের কোল থেকে বিজয় কৃষ্ণ দাসকে ওই অবয়বটি টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে, এবং স্বপ্নের মধ্যে তিনি মানে হাউ হাউ করে কান্নাকাটি করে উঠতেন। এরপরে আবার ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। উনি রেগুলার কিছু ট্রিটমেন্ট করেছিলেন। তো অনেকদিন পর্যন্ত স্বপ্নের মধ্যে এই বিষয়গুলো আসতো, বাস্তবে আর আসতো না, এবং আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যায়, এবং এখন আর কোনো সমস্যা নেই। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমি আগের কয়েকটা এপিসোডেও বলেছি যে এই টাইপের ঘটনা, সেটা হলো কখনো জিনেরা নিজেদের অনিচ্ছায়ও মানুষের সামনে পড়ে যায়, কিন্তু ওরা যদি বুঝতে পারে যে কোনো মানুষ ওদেরকে দেখে ফেলেছে ওদের অনিচ্ছাতেই, তাহলে ওই মানুষকে তারা ক্ষতি করার চেষ্টা করে। আমি বেশ কয়েকজনকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন হয়, কারণ মানুষ এটা অনিচ্ছাকৃতভাবে দেখতে পারেই, কিন্তু তাই বলে অনিচ্ছাকৃতভাবে দেখেছে জিনেরা তাকে কেন ক্ষতি করবে। তো উত্তর হিসাবে আমি যেটা পেয়েছি, আমি জানি না এটা সত্য কি মিথ্যা, তো বলা হয় হলো জিনেরা যদি বুঝতে পারে কেউ তাদের অনিচ্ছাতে তাকে দেখে ফেলেছে, তাহলে নাকি ওই জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো ভাবে ক্ষতি হতে পারে। কি ক্ষতি এটা আমি ঠিক জানি না। তো তখন ওই জিনেরা পিছু লেগে যায়। বিষয়টা এরকম একটা এক্সাম্পল হিসেবে বলেছিলেন আমাকে, যে কোনো মানুষ কোনো খারাপ কাজ করলো, ওই খারাপ কাজ আরেকজন মানুষ দেখে ফেলেছে, তখন ওই লোকটি কি করে হলো হয় তাকে ক্ষতি করার চেষ্টা করে, মেরে ফেলার চেষ্টা করে, যাতে করে এই খারাপ কাজের কথা অন্য কেউ জানতে না পারে। জিনদের ক্ষেত্রেও হয়তো এমন কোনো ব্যাপার রয়েছে যে মানুষের অনিচ্ছায় যদি বা জিন টের পায় না যে তাকে কেউ দেখে ফেলেছে, পরে সে বুঝতে পারে যে ওই লোকটা আমার দেখে ফেলেছে, তখন ওই লোকটিকে ক্ষতি করার চেষ্টা করে। এমন বিষয়টি এই বিজয় কৃষ্ণ দাসের বেলায় হয়েছিল। জিনটাও আসলে ইচ্ছা করেনি যে কেউ তাকে দেখে ফেলুক, আবার বিজয় কৃষ্ণ দাস উনিও কিন্তু মানে বুঝতে পারেনি যে এটা আসলে কি, পরে উনি বুঝতে পারেন। আর এই কারণেই হয়তোবা ওই জিনটি তাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু ছোট মানুষ আর খুব কান্নাকাটি করছিল, এই জন্য নাকি ওই জিনটি তার বড় ধরনের কোনো ক্ষতি করবে কি করবে না এই চিন্তার মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে। যাই হোক, আমরা দোয়া করি উনি ভালো থাকুক, আর এই ঘটনার জন্য আর কারোর সাথে না ঘটে। আর এই ঘটনা থেকে একটাই শিক্ষা, যে যদি রাতের বেলা এই ধরনের কোনো জিনিস আমাদের সামনে পড়েও যায়, আমরা দেখে না দেখার ভান করে নিজের মনে মনে দোয়া দূর করতে করতে চলে আসবো। কি গেল, কোন দিকে গেল, উপরে গেল, নিচে গেল, ডানে গেল, বায়ে গেল, এগুলো আমরা ওইভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবো না। যদি আমরা বুঝতে পারি এটা স্বাভাবিক না, তাহলে আমাদের ওইটা ওই পর্যন্তই রাখতে হবে, তাহলে হয়তোবা আমরা এই দুষ্ট জিনদের হাত থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাইকে এই ধরনের সিচুয়েশন থেকে ধৈর্য ধরে বের হয়ে আসার তৌফিক দান করুক। আশা করছি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি পাবনা জেলার সুজানগরের কোটদুলিয়া গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগেও তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, নতুন করে আরো একটি ঘটনা পাঠিয়েছেন, তাকে
আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি তার ঘটনা পাঠানোর জন্য। তো যে ঘটনাটি তিনি পাঠিয়েছেন, এই ঘটনাটি তিনি তার নিজ কাকা মোহাম্মদ কাশেম শেখের কাছ থেকে সংগ্রহ করেছেন। আর এই মোহাম্মদ কাশেম শেখ তার মেজ কাকা। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বাবা, তার নাম হচ্ছে মরহুম আবুল কালাম আজাদ, তো মানে তিনি এবং তার দুই কাকা যারা তার বাবা থেকে বয়সে ছোট আর কি, তো এরকম তিনজনই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তো ঘটনা সময়কাল 1993 কি 95 সাল, এরকম একটি সময় আর কি। তখন ওই কাকাদের বয়স হবে 16 থেকে 20-এর মধ্যে বা কম বেশি এরকমটা আর কি। আর এই ঘটনাটি মূলত মানে যার কারণে ঘটেছিল তিনি তারই নিজ দাদা, মানে আব্দুল রাজ্জাক ভাইয়ের নিজ দাদা, তার নাম মরহুম ইমান আলী। ওনার দাদা মরহুম ইমান আলী এবং ওনার বাবা মরহুম আবুল কালাম আজাদ দুজনই মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। মূলত ওনার দাদা মরহুম ইমান আলী তিনি একজন পরহেজগার এবং দিনদার ব্যক্তি ছিলেন। তিনি অনেক কিছু জানতেন। তিনি এলাকার অনেক সমস্যা, বিশেষ করে প্যারানরমাল সমস্যা, জিন, ভূত, প্রেত, এই টাইপের অনেক চিকিৎসা করেছেন। আর এই কারণে উনি ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিও ছিলেন বটে। সবার মুখে তার নাম থাকতো। যে কোনো সমস্যাগুলোতে, স্পেশালি প্যারানরমাল সমস্যাগুলোতে সবাই ওনার কাছে ছুটে যেত এবং আল্লাহর রহমতে উপকারও পেত। আর এখন যে ঘটনাটি মূলত আমি বলবো, এই ঘটনাটির সাথে বেশ কিছু বিষয় মিল রয়েছে, কিন্তু বেশ কয়েকটা অদ্ভুত ব্যাপারও রয়েছে। প্রথমে আসি ওই বাড়ির ভয়ানক কিছু ব্যাপারে। কথিত আছে ওই বাড়িতে নাকি খুবই শক্তিশালী একটি জিনের আস্তানা রয়েছে, মারাত্মক তার প্রভাব। অনেক বড় বড় ওলি বুজুর্গ ওরা এসেছে, কিন্তু তার প্রভাব তেমন একটা খর্ব করতে পারেনি। মূলত তার প্রভাব কয়েকটি ঘটনার মাধ্যমে বাড়ির লোকজন জানতে পারে, শুরুতে বুঝতে পারেনি। সেটি হলো, গ্রামের মানুষ সবাই বা গেরস্থ বাড়ির হওয়ার কারণে বেশ কিছু গরু তাদের ছিল, মানে গোয়াল ভরা গরু বলতে যেটা বোঝায় আর কি। আর রেগুলার গরুর থেকে বাছুর হতো, এই জন্য দেখা যেত যে বেশ অনেক গরুই হয়ে যেত। আর কমই বিক্রি করতেন, কারণ ওই সময় তো ওনারা মোটামুটি গরুর একটা নির্দিষ্ট সময় পর পর বিক্রি করতেন, তো মানে বছর ভরে বিক্রি করতেন না, নির্দিষ্ট সময় কোরবানির সময় বা এই সময়গুলোতে বিক্রি করতেন। আর গরু থেকে দুধ হতো, আর বিভিন্ন কাজেও লাগতো গরুগুলো। তো যাই হোক, হঠাৎ করে একটি ভয়ানক ব্যাপার দেখা গেল। এক রাতে গোয়ালঘরে, ওই গোয়ালঘরের মধ্যে যে গরুটি সবচেয়ে জোয়ান তাগড়া আর কি, হঠাৎ করে গরুর আওয়াজ শোনা যায়, প্রচন্ড এক চিৎকার। তো চিৎকার শুনে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। তো গিয়ে দেখে যে শুরুতে যেটা বলছিলাম, যে ওই গোয়ালঘরের মধ্যে সবচেয়ে জোয়ান তাগড়া যে গরুটা, এই গরুটি মৃত অবস্থায় পড়ে আছে। এবং তার মৃত্যুর কারণ যেটা তারা দেখতে পায়, সেটি দেখে তারা নিজেরাও খুব ভয় পায়। তারা দেখে গরুর ঘাড়ের কাছে ভয়ানক একটি ক্ষত, এবং এই ক্ষতটি মনে হচ্ছে যে একটি মোটা বাঁশের সামনের অংশ চোখা করে প্রচন্ড মানে শক্তি দিয়ে যদি ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এই পাশ থেকে ওই পাশ দিয়ে বের করে ফেলা হয়, তাহলে মধ্যবর্তী জায়গায় যেরকম একটা গর্ত সৃষ্টি হয়ে যায়, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে গর্ত, মানে এই পাশ থেকে ওই পাশ ফাঁকা হয়ে গেছে, এমন গর্ত হয়ে গেছে। মানে হঠাৎ করে কে এরকম নির্দয় ভাবে এই গরুটিকে হত্যা করলো, তারা বুঝতে পারে না। আশেপাশের কোনো শত্রু তো এইভাবে হত্যা করার কথা নয়। আর তাছাড়া তাদের ওইরকম কোনো শত্রুও ছিল না যে সেই শত্রু গরুর উপর হামলা করে এরকম কোনো ক্ষতি করবে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো, যদি কোনো মানুষ ঢুকতো তাহলে একসাথে বেশ কিছু গরু চিৎকার চেঁচামেচি করতো। শুধু একটা গরুরই হঠাৎ করেই উচ্চ শব্দ শুনেছিল, অন্য গরুগুলোর কোনো শব্দ নেই। এটি নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না। তো এই ঘটনা একবার যে ঘটেছে তা নয়, বেশ কয়েকবার ঘটেছে। এছাড়াও গভীর রাতে বাড়ির সকলে যখন ঘুমিয়ে যেত, তখন ঘরের চালে মনে হচ্ছে শত শত ইট খোয়া এগুলো পড়ছে। যখন ঘর থেকে সবাই বের হয়, দেখে না তো ঘরের চালের উপর কোনো ইট খোয়া কিছু নেই। তখন এই আব্দুল রাজ্জাক ভাইয়ের যিনি দাদা, তার নাম হচ্ছে মরহুম ইমান আলী, উনি আবার বলতেন, এই কে তোরা, সাহস থাকে তো সামনে এসে দেখা দে, এভাবে কেন বিরক্ত করিস, এভাবে কেন ক্ষতি করিস। তখন আর কিছু দেখতো না, তবে মাঝে মাঝে অট্টহাসির শব্দ শোনা যেত, কিন্তু সেই শব্দটা সবাই শুনতে পেত না। তো যাই হোক, একবার এক পরিচিত আল্লাহওয়ালা ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে আসেন তার দাদার পরিচিত। তো ওই ব্যক্তি অনেক কিছু জানতেন। তো তিনি ওই বাড়িতে আসার পর
বড় আয়না আনতে বলেন এবং এক গ্লাস পানি আনতে বলেন। এগুলো এনে দেওয়ার পর তিনি কোরআনে কিছু আয়াত পড়ে আয়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন এবং তাকিয়ে থাকার পরে তিনি আব্দুর রাজ্জাক ভাইয়ের দাদার দিকে তাকিয়ে বলেন, সম্ভব না, হবে না, এটা পারবো না আমি। তখন দাদু বলেন যে কত টাকা লাগবে বলেন। 1 লাখ 2 লাখ ওই সময়ে কিন্তু, মানে 1993 94 95 সালের দিকে 1 লাখ টাকা কিন্তু কম টাকা না। এখন 1 লাখ টাকা হয়তো অনেকের কাছে কিছু মনে হবে না, কিন্তু ওই সময় 1 লক্ষ টাকা কিন্তু অনেক টাকা পাওয়া, মানে অনেক কিছু পাওয়া যেত। ওই সময়ে মরহুম ইমান আলী ওই ব্যক্তিকে 1 লাখ 2 লাখ, মানে উনি যত টাকা চান দিতে চেয়েছিল, যে তারপরে সমস্যা থেকে আমরা রক্ষা পেতে চাই। কিন্তু সেই হুজুর বলেছিলেন এই টাকা মানে নিয়ে কোনো লাভ হবে না, কারণ হলো টাকায় এই কাজ হবে না। কারণ এখানে এমন এক শক্তিশালী জিনের সর্দার বসবাস করে যে কোনো মানুষের পক্ষে তার সঙ্গে মোকাবেলা করা অত্যন্ত দুরূহ কাজ হবে, এবং যে কাজ করতে যাবে তারই অনেক বড় ধরনের ক্ষতি হবে। তো যাই হোক, এর ভিতরে আরেকজন হুজুর, তাকে নিয়ে আসা হয় এবং তিনি আসার পর বলেন যে 2 দিন পর অমাবস্যা, আর এই অমাবস্যার রাতে যদি একটা কাজ করতে পারো তাহলে এই জিনকে এখান থেকে তাড়ানো সম্ভব না হলেও ওর প্রভাব অনেকটা কমানো যাবে, কিন্তু ওকে তাড়ানো যাবে না। তখন ওই হুজুর বলেন, মানে ওনার দাদাকে বলেন, আব্দুল রাজ্জাকের দাদাকে, যে তোমাকে একটা কাজ করতে হবে, একটি বড় গজার মাছ নিয়ে আসতে হবে। ওই যে অমাবস্যা যে রাতে হবে ওই দিন কিনে আনবা, আর ওটাকে কলা পাতায় পেঁচিয়ে একা একা বাড়ির পেছনে যে পথ রয়েছে এই পথের একটা জায়গায় কবরস্থান রয়েছে, এই কবরস্থানের সামনে এটি রেখে আসবা। তো দাদু বলে যে হ্যাঁ আমি এটা পারবো, রেখে আসবো। উনি কিন্তু এমনিতেই তো সাহসী ছিলেন, কারণ উনি তো জিন এগুলোর ট্রিটমেন্ট উনি করতেন। উনি ঠিকই সত্যি সত্যি এই কাজটি করে আবার সহি সালামতে বাড়িতে ফেরত আসেন। কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, রাস্তায় উনি যাওয়ার সময়ও কিছু দেখেননি, ফেরত আসার সময় কিছু দেখেননি, মানে একদম স্বাভাবিক আর কি। আপনারা কিন্তু ভাবতে পারেন যে আচ্ছা গজার মাছ যে কলা পাতায় পেঁচিয়ে রেখে আসলো, এটা তো কোনো কুকুর বিড়াল সেখানে গিয়ে খেয়ে আসতে পারে। কিন্তু আসলে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা ওই গ্রামের মানুষের আজও মুখে মুখে রয়েছে। সেটি হলো ভোরবেলা, মানে ফজরের পরপরই যখন ওই জায়গাতে কয়েকজন যান ওটা দেখার জন্য, তখন দেখেন ওই গজার মাছটির মাথা তার নিজস্ব রূপে নেই, চেহারাটা বিকৃত, পুরো থেতলে যাওয়া একটি বিড়াল, মানে বিড়ালের মাথার মতো। আর বিড়ালের মাথা তো ছোট হয়, কিন্তু ওটা আকারে আবার বেশ বড়, এবং মনে হচ্ছে তাজা রক্ত ঝরছে। কিছুক্ষণ আগে কেউ এটির এই অবস্থা করেছে বলে মনে হচ্ছে। কিন্তু গজার মাছের মাথা আর বিড়ালের মাথা কি এক? হুবহু বিড়ালের মাথাও না, আবার গজার মাছের মাথার কোনো চিহ্নই নেই, মানে এটা মাছের যে কোনো মাথা এটা নিশ্চিত, কিন্তু এটি অন্য কোনো কিছুর মাথা, মানে বডিটা গজার মাছের ঠিক আছে, মাথাটা অন্যরকম হয়ে গেছে। এটি অনেকেই দেখেছিলেন সেটি। তো যাই হোক, সবাই ওইটা তো ধরা তো দূরের কথা, সবাই ভয় পেয়ে সাথে সাথে তাদের বাড়ি চলে যায়। আর ওই রাতে যেটি হয়েছিল, মানে ওই মাছটি তো রেখে এসেছিল, ওই রাতে যখন ওই দাদা বাড়িতে ফেরত আসে, খুবই মানে ভয়ানক ঝড় হওয়া শুরু হয়ে যায়, তুমুল ঝড়। গাছের ডালের মর্মর আওয়াজ, শিয়ালের ডাক, কুকুরের আর্তনাদ, এগুলো কন্টিনিউ চলছে। মৃদু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু ওই ফজরের আজানের আগেই মোটামুটি সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। যাই হোক, এরপরে যেটি হয় সেটি হলো যে এই সমস্যা কিন্তু সমাধান আসলে ওইভাবে হয় না, ওই সমস্যার সমাধান ওইভাবে হয়ও না, তবে কিছুটা কমে যায়, কিছুটা, মানে আগের মতো অতটা প্রকট না হলেও কিছুটা কমে। কিন্তু কেন যে ওই গজার মাছের মাথার ওই অবস্থা হয়েছিল কেউ কিছু বলতে পারে না। এরপর আরো একজন বুজুর্গ ব্যক্তির কাছে যান, তো তিনি সবকিছু শোনেন, সবকিছু বোঝার পর তিনি দাদাকে বলেন যে পূর্ববর্তী যারা বলেছিলেন যে ওকে আসলে সরানো যাবে না, এই কথাটাই ঠিক, আর ওকে সরানোটা ঠিকও হবে না, ওকে সরাতে গেলে আরো অনেক ক্ষতি হবে তোমাদের, সুতরাং ওকে সরানোর দরকার নেই। তবে ওর এখন যতটুকু ক্ষমতা আছে আমি চেষ্টা করছি ও যেন তোমাদের উপর সেই ক্ষমতাটা প্রয়োগ না করে। এই কথা বলে উনি একটি চিঠি বা একটা তাবিজ বা এরকম কিছু একটা লেখেন আরবিতে, এবং তিনি বলেন যে এটি ঘরের একটি জায়গায় রেখে দাও, আর কিছু দরকার নেই। অদ্ভুত ব্যাপার, এত কিছু করার পরও সমস্যার সমাধান হচ্ছিল না, কিন্তু উনি একটি হাতে লেখা একটা কিছু উনি দিলেন, সেটি ঘরে রেখে দিয়েছে, সেটা পরবর্তীতে বাতাসে উড়ে বা কোনো কারণে ঝড়ে কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এরপর থেকে ওই বাড়ি তার কোনো সমস্যা ছিল না, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে ওই বাড়ির সকলে জানে যে ওই ভয়ানক
জিনের সর্দার এটি এখনো বাড়িতে আছে, কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির একটি লেখা নির্দেশনার কারণে ওই জিনটি আজ পর্যন্ত নতুন করে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি করেনি। প্রিয় লিসেনার্স, এখান থেকে কিন্তু একটি বিষয় আমরা বুঝতে পারি, সেটি হচ্ছে যে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি সরাসরি কোনো তাবিজ বা ঝাড়ফুঁক না দিয়ে, অনেক সময় আমরা দেখেছি, এর আগেও বেশ কিছু ঘটনা আমরা বলেছি, যে ছোট্ট কোনো চিরকুট লিখে দিয়েছেন। এই চিরকুটের ভাষা আসলে কি বা কি নির্দেশনা ছিল সেটি হয়তো বা স্বাভাবিক সেন্স থেকে আমরা বুঝতে পারি না, বা ওই সময় যারা মানুষ ছিলেন তারা হয়তো বা সেটা পড়তে পারেননি বা পড়লেও বুঝতে পারেননি, কিন্তু যার বোঝার দরকার সে কিন্তু বুঝেছে। তার মানে প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই সময় মানে আজ থেকে কত বছর, খুব বেশি বছর আগেরও তো না, তো ওই সময় তো যেই আল্লাহওয়ালা ব্যক্তিরা আমাদের মধ্যে ছিলেন, তাদের আমল আখলাক আসলে এই পর্যায়ে ছিল যে কোনো ধরনের কোনো রুকিয়া বা তাবিজ কবজ ছাড়াই জিনপরি তাদের কথা শুনতো এবং সম্মান করে চলে যেত। এই ঘটনার ক্ষেত্রেও আমরা এমনটি দেখলাম। এখন এই লোকগুলো আসলে আমাদের মাঝে নেই, অনেকেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। আর যারা জীবিত আছেন তারা আসলে ওইভাবে আমার জানা মতে তারা মানুষের সামনে খুব কম আসতে চান, নিজের পরিচয় আসলে দিতে চান না। তো এটি ছিল ঘটনা। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি থেকে আমরা বেশ কিছু বিষয় নতুন করে জানতে পেরেছি। স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মশিউর রহমান মাসুদ ভাই। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায়। উনি ছাত্র জীবনেই টুকটাক পশুর চিকিৎসা করতেন, লেখাপড়াও করতেন, পাশাপাশি এই পশু চিকিৎসাও উনি শিখেছিলেন। আর এই কারণে গ্রামে ওনার পশু চিকিৎসক হিসাবে বেশ কদরও ছিল। আর ঘটনাটি ঘটেছিল এখন থেকে মাত্র 4 বছর আগে, 2018 সালে। ওনাদের গ্রাম অঞ্চলে পশু চিকিৎসকরা বিশেষ করে গরু অসুস্থ হলে গরুর যারা চিকিৎসক তাদেরকে খুঁজতেন। এই জন্য পশু চিকিৎসকদের ভালো একটি কদর ছিল। সাধারণত গরুর মালিক ফোন করে তাদেরকে ডেকে নিয়ে যেতেন, আর তারা বাড়িতে গিয়ে ওই পশুর চিকিৎসা করে থাকতেন। স্পেশালি গরুরটাই বেশি, অন্যান্য জিনিসগুলো কম থাকতো আর কি। তো সাধারণত যখনই ডাক পড়তো তখনই যেতে হবে, দিন রাত এটার কোনো বিষয় থাকতো না আর কি। মানে যখনই রাত, মানে দিন হোক রাত হোক, যখনই ফোন দেবে তখনই যেতেই হবে। এটাই মূলত এখনো আমি দেখেছি যে পশু চিকিৎসকরা এভাবেই ছুটে যান। তো ঘটনা যে রাতে ঘটেছিল, ঘটনার দিন ওনার আসলে তেমন কোনো কাজ ছিল না, সারাদিন উনি এমনিতেই ঘুরে ঘুরে বেরিয়েছেন আর কি। আর সন্ধ্যার পর, এশার নামাজের পর ওনাদের বাড়ির কাছে পাগলা চৌরাস্তা মোড় আছে, সেখানে কিছু সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে আনুমানিক রাত 9টার দিকে উনি বাসায় চলে আসেন। এমনিতে ঠান্ডা ছিল তখন, নভেম্বর মাসের মানে একটা সময় চলছিল আর কি, ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো নর্মালি উনি খুব কম ঘুমাতেন, মানে ওই বারবার রাতের বেলা ফোন আসে, তো এইভাবে প্রতিদিন রাতের বেলা 2-3টা করে যদি ফোন আসে তাহলে একটা মানুষের ঘুম কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইভাবে বেশ অনেকদিন ধরে অল্প অল্প করে ঘুমাতে ঘুমাতে রাতের বেলা ওনার ঘুম খুবই হালকা এবং ঘুম আসেও দেরিতে। কিন্তু ওই দিন কোনো কারণে খুব ঘুম পাচ্ছিল, তো উনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে যাওয়ার পর রাত 12টার দিকে হঠাৎ একটা ফোন আসে। ফোন আসার পর একজন নারী কণ্ঠে তাকে ফোন করেন। ফোন করার পর তার কণ্ঠটা চিনতে পারেন, তিনি একদম পাশের গ্রামেরই তার একজন ভাবি। হঠাৎ করে বলছেন যে তার হাজবেন্ড গঞ্জে গিয়েছিল কিন্তু এখনো ফেরেননি, কিন্তু তার গরুটার খুব অবস্থা খারাপ, দ্রুত আসতে। তো যেহেতু রাত হয়ে গেছে, আবার শীতের সময়, উনি গড়িমসি করলেও কিন্তু যেহেতু এটাই ওনার প্রফেশন, উনি ওনার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। যেহেতু খুব কাছাকাছি ছিল, পাশের গ্রাম, খুব দূরেও ছিল না, মোটরসাইকেল চালিয়ে যেতে 7-8 মিনিটের পথ আর কি। উনি সেখানে চলে যান। ওই ভদ্র মহিলার ছেলে মেয়েরও সেখানে ছিল, তো তারাও উপস্থিত ছিল যে দ্রুত কি ব্যবস্থা নেয় উনি এসে আর কি। তো উনি সেখানে যাওয়ার পর উনি যতটুকু জানতেন ওই বিদ্যা দিয়ে উনি বুঝতে পারলেন গরুটির অবস্থা আসলে ভালো না। সদর হসপিটালের বড় পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে বা তাকে নিয়ে আসতে হবে, তাছাড়া এটা আসলে তার স্বল্প বিদ্যায় এটা তিনি করতে পারবেন না। কিন্তু এত রাত্রে কে সেটা করবে? যার কারণে উনি যতটুকু জানতেন সেটা তিনি করলেন এবং বললেন যে পরদিন সকালবেলা অবশ্যই গরুটিকে যদি সম্ভব হয় নিয়ে যেতে হবে সদর পশু হসপিটালে, অথবা সম্ভব হলে ডাক্তারকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এই বলে উনি সেখান থেকে বিদায় নিয়ে ওনার মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করেন। তো উনি যখন ওই বাড়ি থেকে বের হয়েছেন, কিছুটা পথ আগানোর পরই হঠাৎ করে ওনার মনে হচ্ছিল যে ওনার মোটরসাইকেলের হেডলাইটের আলো অস্বাভাবিক রকমের কমে যাচ্ছে এবং মোটরসাইকেলের গতিও কমে যাচ্ছে। তো ওনার মোটরসাইকেলে আগে থেকেই কিছু সমস্যা ছিল,
তো উনি এই সমস্যার জন্য মেকারের কাছ থেকে ঠিকও করিয়েছিলেন। তো উনি মনে করেছেন যে ওই সমস্যাটি রাস্তায় আবার দেখা দিয়েছে। তো উনি মনে মনে মেকারকে খুব গালমন্দ করছিলেন যে কি ঠিক করে দিল, এখন এই রাতের বেলা এসে সমস্যা দেখা দিল। তো উনি ফিল করছিলেন যে মোটরসাইকেলের গতি অস্বাভাবিক রকমের কমে আসছে। মাঝে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে কোনো একটা ব্যক্তি একটু জোরে হেঁটে ওই মোটরসাইকেলের আগে চলে যেতে পারবে, এবং মোটরসাইকেলের গতিটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছে যে ওই অবস্থায় মোটরসাইকেল চলছে না, মনে হচ্ছে ডানে বা বায়ে কাঁধে এক সাইডে পড়ে যাবে, মানে এত আস্তে চলা শুরু করছে, এবং হেডলাইটের আলো কমে গিয়েছে। তো ওই দিন পূর্ণিমা ছিল, যার কারণে উনি রাস্তাঘাট স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। তো যেহেতু নভেম্বর মাস ছিল, কুয়াশাও ছিল রাস্তায়, তো ওনার মোটরসাইকেলে যেখানে মোটামুটি বন্ধ হয়ে যাবে যাবে ভাব, মানে সেটা চলতে পারছে না, কিন্তু মানে স্টার্ট অবস্থায় আছে, কিন্তু উনি ওইখানে মোটরসাইকেলটা মানে স্ট্যান্ড করেন। উনি চিন্তা করেন যে দেখি মোটরসাইকেলে কি হলো, উনি কোনো সমাধান করতে পারেন কিনা, যতটুকু জানেন যেহেতু উনি নিজে মোটরসাইকেল চালাতেন। তো উনি টুকটাক মানে চেষ্টা করছিলেন যে মোটরসাইকেলের সমস্যাটা ধরার জন্য, যদিও জানতেন মোটরসাইকেলের সমস্যা আগে কি হয়েছিল, কিন্তু উনি সেটা মানে পরখ করে দেখেন যে না, মোটরসাইকেলের ওই যে জিনিসটা সমস্যা ছিল সেটা ঠিক আছে, কিন্তু তাহলে মোটরসাইকেল হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিল কেন, এটা উনি চিন্তা করছিলেন। আর ভাবছিলেন যে আবার হয়তো মোটরসাইকেলে বড় কোনো মেরামত করাতে হবে। এই চিন্তা করতে করতে উনি ভাবলেন যে বাড়ির কাছাকাছি তো চলে আসছি, খুব বেশি দূরে না, তো মোটরসাইকেলটা ঠেলেই নিয়ে যাই, এই চিন্তা করছেন। মোটরসাইকেল স্টার্ট কিন্তু তখনও বন্ধ হয়নি, হেডলাইটের আলো মোটামুটি হালকা পাতলা জ্বলছে আর কি। তো যখন উনি ঠেলে নিয়ে যাবেন বলে মনস্থির করেছেন এবং মোটরসাইকেলের যেই হ্যান্ডেল সেটা ধরেছেন দুই হাত দিয়ে, তখন উনি সামনে কুয়াশার মধ্যে কিছু একটা দেখতে পান। ওনার কাছে মনে হলো সাদা কাপড় পরা কেউ একজন শুয়ে আছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, রাতের বেলা এটা কি ঠিক দেখছি না ভুল দেখছি, সামনে কে, এই চিন্তা করেন উনি। তো যেহেতু বাইক উনি নিয়ে যাবেন, ঠেলে ঠেলে নিয়ে যাবেন, তো ওনার আবার একটু দেখাও দরকার যে আসলে জিনিসটা কি। যেহেতু মাত্র 10-12 হাত দূরে ছিল, উনি বাইকটা ওখানে রেখেই একটু হেঁটে এগিয়ে যান যে সামনে জিনিসটা কি একটু দেখি। উনি এগিয়ে গিয়ে দেখতে পান সেখানে একটি লাশ রেখে দেয়া। লাশটি কাফনে মোড়ানো, পায়ের দিকটা বাঁধা, বুকের উপরে বাঁধা, কিন্তু মাথার দিকটা খোলা, ঠিক যেমনটা বাস্তব লাশ কাফনে মোড়ানোর পরে যেমনটা হয় ঠিক তেমন। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে লাশ এখানে কেন? গ্রামের কেউ মারা গেলে তো মাইকিং হয়, মোটামুটি সবাই জানতে পারে, তো লাশ এখানে। তো উনি কিন্তু মানে শুরু দিকে কিছুটা ভয় পেয়েছেন, মানে খুব যে ভয় পেয়েছেন তা না, উনি মানে অন্যরকম চিন্তা করছেন। আর মোটরসাইকেলে যেরকম আস্তে আস্তে চলছিল, এটা নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো প্যারানরমাল বিষয় মনেই হয়নি, কারণ এই ধরনের সমস্যা উনি এর আগেও বেশ কিছুবার ফেস করেছিলেন। উনি মনে করছেন সেই সমস্যাটি আবার হয়েছে। কিন্তু ওই লাশটি যখন উনি দেখেছেন তখন মনের মধ্যে খটকা লেগেছে। তো উনি হয়তো বা 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ চিন্তা করেছেন এগুলো। এরপর হঠাৎ করে উনি দেখেন ওই লাশটি হঠাৎ করে নড়ে উঠল। নড়ে ওঠার পর বিড়বিড় শব্দে কি যেন ওই লাশটি বলে ওঠে, এবং বলে ওঠার সাথে সাথে লাশটি উঠে বসে। তো উনি তখন মারাত্মক ভয় পান যে কি ব্যাপার, এটি উঠে বসলে কেন, বিড়বিড় শব্দ করছে কেন, এবং বিড়বিড় শব্দে কি যে বলছে এটা বোঝা যাচ্ছে না। উনি যেটা করেন সেটা হলো ঘুরে দৌড় দেওয়ার চিন্তা করেন, এবং দৌড় দেনও। কিন্তু উনি তাকিয়ে দেখেন ওই লাশটি ভেসে ভেসে তার দিকে আসছে, এবং লাশটির চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে চাঁদের আলোতেও। উনি দেখতে পান লাশটির মুখমণ্ডল থেতলানো, এবং ওই কাফনের ভিতর থেকে 2 হাত বের করে নিয়ে এসেছে, এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রতিটা নখে, মানে তার যে হাতে যে নখগুলো রয়েছে, প্রতিটা নখ প্রায় 1 হাত বা 1.5 হাত লম্বা, এরকমটা মনে হচ্ছে, এবং ওই নখ দিয়ে তাকে ধরার চেষ্টা করছে। উনি তো দৌড়াচ্ছেন, আর পেছন থেকে বারবার মানে গোঙানির শব্দে জাস্ট একটা কথা ভেসে আসছে, সেটা হলো এবার তোকে কে বাঁচাবে। একবার বলে এবার তোকে কে বাঁচাবে, আবার একটি শব্দ, ওই যে বিড়বিড় শব্দ, এই শব্দটা করে। তো উনি তো দৌড়াচ্ছে এবং চিৎকার করছে। উনি চিৎকার করতে করতে হঠাৎ করে মানে উনি ফিল করেন যে পিছনে তো এই সমস্যা তো আছেই, কিন্তু এত সময় তো উনি বাইক চালিয়ে এসেছেন যে বাড়ির পাশ দিয়ে, উনি তো সেই বাড়ির পুকুরের কাছেই আছেন, এবং ওনার মোটরসাইকেলটা কিন্তু পুকুরের থেকে খুব বেশি দূরে না। উনি ভাবতে থাকেন কি ব্যাপার, আমি যে এত সময় বাইক চালিয়ে আসলাম, ওই বাড়ির সীমানায় তো পার হতে পারিনি, মোটরসাইকেলটা আমি বেশ কয়েক মিনিট চালিয়ে এসেছি ফুল স্পিডে, তারপরে এসে তো গতি কমে গেছে, এমনটা তো হওয়ার কথা না। তো এইগুলো ভাবছেন, আর পেছন থেকে কিন্তু ওই মানে শব্দ পাচ্ছেন, এবার তোকে কে বাঁচাবে, একবার বলে আর একবার বিড়বিড় বিড়বিড় করে অস্পষ্ট ভাষায় কিছু ভেসে আসে। উনি প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার গলা দিয়ে শব্দ বের হচ্ছেই না। তো এভাবে চিৎকার করতে করতে উনি হঠাৎ করে দেখেন যে একটি বাড়ির দরজা খোলা, এবং দরজার সামনে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, একজন মহিলা একজন পুরুষ। তো একজনের হাতে হারিকেন। উনি ওই বাড়ির সামনে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো
ওনার জ্ঞান ফেরে সকালবেলা জ্ঞান ফেরার পর উনি দেখতে পান যে উনি একটি বাড়িতে মানে শুয়ে আছেন। তো ওনার পরিবারের লোকজন এসেছে সকালবেলা, অত রাত্রে তো, আর ওনারা আসলে চেষ্টা করেছিলেন তার জ্ঞান ফেরানোর জন্য, পারেননি। ওই রাত্রেবেলা ওনার পরিবারের লোকজন এসেছে, কিন্তু যেহেতু ঠান্ডার রাত, ওই বাড়িতে মোটামুটি তার রাখার ভালো ব্যবস্থা ছিল, এই জন্য বলেছিল যে রাত্রিটা থাক, সকালে নিয়ে যান। তো সকালে যখন জ্ঞান ফেরানোর পরিবারের সদস্যদেরকে দেখতে পান, তখন ওই লোকেরা বলে যে তারা ঘুমিয়েছিল রাত তখন আনুমানিক 2:30, কারণ ওই গরুটার মোটামুটি রকমের একটা ট্রিটমেন্ট করে ওনার ব্যাক করতে করতে রাত্রে 2:30 বেজে গিয়েছিল। তো রাত 2:30 কি 2:45 এরকম একটা সময় প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শোনেন, যে কোনো একজন লোক চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। তখন ওনারা চিন্তা করেন কি ব্যাপার, কি হয়েছে। এই চিন্তা করে ঘর থেকে কেবল দুইজন বের হয়েছেন, হাজবেন্ড এবং ওয়াইফ। তখনই সামনে এই মশিউর রহমান মাসুদ ভাইকে তারা দেখতে পান, এবং তখনই তো উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন কি হয়েছিল এই বিষয়টি সকলকে খুলে বলেন যে উনি এই জিনিস দেখেছে। তখন ওই বাড়ির লোক বলে যে আপনি এই পুকুর পাড়ের এই রাস্তাতে যেটা দেখেছেন, অনেক আগে দিনের বেলাতেও মানুষ লাশ টাশ দেখে ভয় পেত, তো বহুদিন ধরে তো এই ধরনের ঘটনা ঘটে না। আমরা তো বেশ স্বাভাবিকভাবেই চলাফেরা করছি, পাকা রাস্তা হয়ে গেছে, আমরা তো ধরেই নিয়েছি এখানে এই ঘটনা আর কখনো ঘটবে না, বা যেই দুষ্ট জিন পরি এই সমস্যা করতো এরা এখন আর নেই। কিন্তু আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা তো আমরা বিশ্বাসই করতে পারছি না। তো যাই হোক, ওই ঘটনার মাধ্যম দিয়ে গ্রামবাসী আবারও বুঝতে পারে যে বহু আগে যে সমস্যাটা ওই রাস্তায় দেখা যেত, বিভিন্ন মানুষ দিনের বেলাতেও নাকি দেখতো এরকম লাশ, সেটি 2018 সালেও এই মাসুদ ভাইয়ের সামনে পড়ে যায়, এবং মাসুদ ভাই এটি দেখে ভয় পেয়ে যান, এবং স্বাভাবিক ভয় পাওয়ারই কথা। আর ওনার মোটরসাইকেল যে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছিল, এটা মূলত মোটরসাইকেলের সমস্যা ছিল না, এটা একটি প্যারানর্মাল বিষয় ছিল, যেটি উনি শুরুর দিকে ধরতে পারেননি। অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান মাসুদ ভাইকে আপনার নিজের সাথে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তিনি আরো বলেছেন যে উনি বেশ কয়েকবার শ্মশান ঘাটেও গিয়েছিলেন, একজন তান্ত্রিকের কাছে বেশ কয়েকবার উনি গিয়েছিলেন, এবং ওই তান্ত্রিকের কারণেই উনি শ্মশান ঘাটে গিয়েছিলেন। সেই রিলেটেড ঘটনাও তিনি আমাদেরকে পাঠাবেন বলে জানিয়েছেন। আপনার ঘটনা অপেক্ষা থাকবো মাসুদ ভাই। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।